আচ্ছা, আজকে থেকে তোমাদের লিঙ্গুইস্টিক্স পোর্শনের ক্লাস শুরু হবে। তো লিঙ্গুইস্টিক্স পোর্শনের আগে কিছুটা সিলেবাস বা কোশ্চেন পেপারটা অল্প করে দেখিয়ে দিই, যদিও তোমাদের একদম ফার্স্ট ক্লাসে এগুলো ডিটেলসে বলা হয়েছিল। তো এই পিডিএফেরই শেষের দিকে সিলেবাস কোশ্চেন পেপার দেয়া আছে। তো ফার্স্ট পেপারে যেটা গ্রুপ এ এর পোর্শন আছে, এ বলে এটা লেখা গ্রুপে, এটা লিঙ্গুইস্টিক্সের পোর্শন থাকছে 50 নাম্বার। এটা পুরো বাংলায় লিখতে হবে। তো এখানে ইউনিট 1, 2, 3 এইভাবে আছে। তো কনসেপ্ট অফ লিঙ্গুইস্টিক্সের কিছু বিষয়বস্তু। লিঙ্গুইস্টিক্স স্পেলিংয়ের শেষে এস থাকে, এটা লিঙ্গুইস্টিক বললে ভাষা তাত্ত্বিক বোঝায়, আর লিঙ্গুইস্টিক্স শেষে এসটা থাকলে ভাষা তত্ত্ব এটা বোঝায়। তো ভাষাতত্ত্বের কিছু বেসিক বিষয়, ভাষা কিভাবে তৈরি হলো বা ভাষার শ্রেণী, মানে ভাষাতত্ত্বের শ্রেণী বিভাগ, মানে কী কী তার মধ্যে শাখা আছে, যেমন ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব ইত্যাদি বলা হয়। এই বিষয়গুলো এখানে ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ফোনেটিক লস, মানে বিভিন্ন ভাষা বলতে এখানে মূলত ইউরোপীয় ভাষা, তার শ্রেণীবিন্যাস, তার যে বিভিন্ন ধ্বনিতাত্ত্বিক সূত্র ইত্যাদি এগুলো আছে। এগুলো ডিটেলসে যখন ক্লাস শুরু হবে, আজকে হবে না, আজকে বেসিক কিছু জিনিস স্ক্রিপ্ট ইত্যাদির ওপর হবে, নেক্সট দিন থেকে এই জায়গাগুলো আস্তে আস্তে শুরু হবে। আর কনসেপ্ট অফ হোমল্যান্ড অফ পালি, পালি ভাষার উৎপত্তিস্থল, ফিচার্স অফ পালি, পালি আসে এমআইএ, পালির বৈশিষ্ট্য, পালি আসে এমআইএ ল্যাঙ্গুয়েজ, মধ্য ভারতীয় আর্য ভাষা, মিডল ইন্ডো এরিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এগুলো সব যখন ক্লাস হবে সে সময় বোঝানো হবে। পালি অ্যান্ড সংস্কৃত, পালি অ্যান্ড প্রাকৃত, পালি এবং সংস্কৃত বা বিভিন্ন যে প্রাকৃত আসে সেগুলোর সঙ্গে বিষয়বস্তু, তাদের বৈশিষ্ট্য বা তাদের তুলনামূলক আলোচনা ইত্যাদি। তো এখানে 12 নাম্বার এবং 20 নাম্বার লেখা আছে মার্কস বলে, কিন্তু এইটা যে হুবহু এখান থেকেই 12 নাম্বার আসে আর এখান থেকে আসে না এরকম না, এটা রিভার্সেও হতে পারে, মানে এখানের টপিক থেকেও 12 নাম্বার আসতে পারে বা ওখান থেকেও হয়তো 20 নাম্বার আসতে পারে। আর এই দুটো পোর্শন থেকে যে 12 নাম্বার এবং 20 নাম্বার প্রশ্ন থাকে, এখানে কোনো অপশান থাকে না, ভালো করে মাথায় রাখবে। সুতরাং এখানে কিন্তু খুব বেশি সাজেশন করতে গেলে হবে না, যেগুলো পড়ানো হচ্ছে চেষ্টা করবে সবগুলো বাড়িতে তৈরি করার, ফাঁকিবাজি করে লাভ নেই। হিস্ট্রি পোর্শনে কিন্তু অনেক সুবিধা, 4টের মধ্যে 2টো করতে হবে এবং অনেক হিসাব নিকাশ করে ওখানে জিনিসটাকে সংক্ষিপ্ত করা যায়, মানে অল্প কিছু করলে তার মধ্যে হয়তো কমন এসে গেল, এখানে কিন্তু সেটি হবে না। এখানে যা আছে সব পড়তে হবে। আর ইউনিট 3 পোর্শন আছে শর্ট নোটস অন ফোনেটিক টেন্ডেন্সি, মানে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, যেটা তোমরা কিছুটা পড়েছো, ওই স্বরভক্তি, আদি স্বরাগম, অপিনিহিতি, অবিশ্রুতি, সমীভবন, বিষমীভবন, সমাক্ষরলোপ ইত্যাদি ইত্যাদি, এই সব জিনিসগুলো এগুলো এখানে আছে। তবে এখানে পার্থক্য যেটা, প্রথম হচ্ছে যে এখানে এক্সাম্পলগুলো থাকবে পালিতে, নিয়মগুলো একই, বাংলাতেও সমীভবন যা, পালিতেও তাই, তবে এখানে এক্সাম্পলগুলো পালির হবে। আর একটা হচ্ছে কোশ্চেন তোমাদের থাকবে ইংরাজিতে, তার মানে এই অভিশ্রুতি, অপিনিহিতি এগুলো লেখা থাকবে না, তার পরিবর্তে ওই এপেনথিসিস, অ্যানাপট্যাক্সিস, প্রোথিসিস, অ্যাপ্লোলজি, এইরকম সব টার্মগুলো থাকবে, তো সেইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল। এখান থেকে মোটামুটিভাবে ধরো 12তে 10 পাওয়া যায়, এখানে 20তে খুব ভালো লিখলে 15-16 পাওয়া যেতে পারে। আর এই এই শর্ট কোশ্চেনগুলো 18 পাওয়া যায়। মোটামুটিভাবে তোমাদের কত হচ্ছে, 30 হলো এখানে, আর 5 আর 23, 43-40-এর ওপর তো মিনিমাম পেয়ে যেতে পারো। তো ভালোভাবে প্রিপারেশান নেবে। 50 নাম্বার আছে, কম কথা না। আর একটা বিষয়, লিঙ্গুইস্টিক্সের জায়গাতে এটা যেহেতু গ্রামারের সমতুল্য বিষয়, যার জন্য বুঝে করতে হবে। এখানে কিন্তু হিস্ট্রি পোর্শনের মতো গল্প নয়, যে গল্প শুনে নিলাম, আমার মতন করে লিখে নিলাম, এই যেখানে সঙ্গীতী হচ্ছে, এখানে সবাই একসাথে বসেছিল, ওইটি এখানে হবে না। এখানে কিন্তু পড়ে বুঝে লিখতে হবে, না বুঝে লিখতে গেলে কিন্তু বিপদ, বানান ভুলটুল হবে, নাম্বার কাটা যাবে। আচ্ছা, এখানে কিছু বই রেকমেন্ড করা আছে তোমাদের,
খুব বেশি না হলেও যদি কেউ চাও এই বইটা রাখতে পারো, ভাষাবিদ্যা পরিচয়, এই বইটা ভালো, পালি ভাষাতত্ত্ব লিপিবিদ্যা, এবং এই বইটা ভালো, সংস্কৃত ও প্রাকৃত ভাষার ক্রমবিকাশ। তো এই তিনটি বই, এগুলোর সফট কপিও পাওয়া যায়, সেগুলোও রাখতে পারো। কোনো একটা জায়গা যদি একটু ভালো করে লিখতে চাও বা সেই জায়গাটা সম্পর্কে ডিটেলস একটু জানতে চাও তাহলে। তার সত্ত্বেও মোটামুটি তোমাদের যে নোটস দেওয়া আছে ওটা সাফিসিয়েন্ট এক্সামে লেখার জন্য। এই গেল। এবারে কোশ্চেন পেপার থেকে আমি কিছু বলছি না, কোশ্চেন পেপার না হয় যখন পড়ানো হবে সেই সময় হবে। তো এই পিডিএফটিতে একদম সুন্দর করে দেয়া আছে, মানে 20 সাল থেকে এটা আরও একটু আপডেট করলে ভালো হতো। যাই হোক, আমি আপডেট করে দেবো 22 পর্যন্ত। তো তাহলে তোমরা যখন পড়বে এই পিডিএফটা হাতে রাখলেই একদম কোন সালে লিঙ্গুইস্টিক্সের কি কোশ্চেন এসেছে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে কিছু বলার আছে কারো? তাহলে আমি মেইন ক্লাস শুরু করব। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসের যেটা আছে সেটা ফার্স্ট ক্লাস লিঙ্গুইস্টিক্স পোর্শনের। এখানে এখনও কোনো টপিক শুরু হবে না, নেক্সট দিন থেকে শুরু হবে মেইন যে সিলেবাসের পোর্শন। আজকে যেটা হবে সেটা হচ্ছে পালি অ্যালফাবেট এবং তার প্রোনাউন্সিয়েশনের উপর। অ্যালফাবেটের ওপর ফার্স্ট যে গ্রামার ক্লাস হয়েছিল সেখানে পড়ানো হয়েছিল, কিন্তু সেটা জাস্ট অক্ষরগুলো এবং সেগুলো কিভাবে লিখতে হবে সেগুলো সম্পর্কে বলা হয়েছিল, কিন্তু এখানে একটুখানি তার ডিটেলস দেখতে হবে। এবং ডিটেলস যেটা দেখতে হবে সেটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে একটা প্রবণতা আমি দেখেছি যে অনেকে মনে করে যে এটা তো সিলেবাসে লেখা নেই বা এইটার ওপর তো প্রশ্ন আসছে না, তাহলে এটা ভালো করে তৈরি করব না। এরকম করো না, কেননা কিছু সাবজেক্টের বেসিক্স জানতে হয়। ধরো কেউ ফিজিক্স হয়তো পড়ছে, এইচএসের ফিজিক্স যদি হয়, তো সেখানে বিভিন্ন ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গিয়ে ম্যাথের অনেক অ্যাপ্লিকেশন থাকে, লগারিদম, এদিকে ক্যালকুলাস ইত্যাদি। কেউ যদি বলে না আমি এগুলো শিখবো না, তাহলে ফিজিক্সের জায়গাটাও হবে না। তো প্রত্যেকটা সাবজেক্টের কিছু বেসিক্স থাকে যেগুলো জেনে তারপর মেইন টপিকে ঢুকতে হয়। তো লিঙ্গুইস্টিক্স পোর্শনের আজকে যেগুলো হবে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে শুনবে, কোনো জায়গায় ডাউট হলে জিজ্ঞাসা করবে এবং বাড়িতে সেগুলো তৈরি করবে। আচ্ছা, এর ওপর হোমওয়ার্কও দেওয়া থাকবে, সুতরাং সেখান থেকে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে পালি বর্ণমালা প্রসঙ্গে এখানে বলা হবে। তো পালিতে তো 43টা বর্ণ, 41টা বর্ণ আছে। তো তার মধ্যে 8খানা হচ্ছে স্বরবর্ণ, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এ, ও। এটা বাংলায় বললাম। পালির ক্ষেত্রে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এইভাবে বলে। ব্যঞ্জন বর্ণ এটা বাংলারই মতন মোটামুটি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ব, স, হ, ড়, অং। তো এখানে থেকে একটা যেটা আগে প্রথম ক্লাসে বলা হয়েছিল, এখানে একটু আমি এবার থেকে চেঞ্জ করছি। সেটা হচ্ছে যে প, ফ, ব, ভ, ম যেটা আছে এটা এই পেট কেটে এইভাবে দেখানো হবে। যেটা সংস্কৃতে এইভাবে ব লেখা হয়, যেটা বুদ্ধ বা যদি বন্ধন বলা হয় এই ধরনের হবে দেবনাগরীতে। এই বটা হচ্ছে এইভাবে লেখা হয়, সেটা বাংলায় এইভাবে থাকবে। আর যেটা ইয়রলব সেটা নর্মাল বয়ের মতন থাকবে। তো এখানে লেখার ক্ষেত্রে তোমরা সর্বথা এই বটাই ব্যবহার করবে, অসুবিধা নেই। বা হয়তো এই বটা তোমাদের নোট যেটা থাকবে পালির সেখানে আমি দেব না, তো কনফিউশন হবে না তাতে। আর একটা বিষয়, অন্তস্থ জ এবং অন্তস্থ এই দুটো পালিতে সেম হিসেবে ধরা হয়। বাংলায় অন্তস্থটা শেষে রাখা হয়, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, তারপরে গিয়ে ডয়স্বর, ঢয়স্বর, অন্তস্থ ইত্যাদিগুলো থাকে। তো এখানে ওইটি একসাথে ধরা হবে এই জায়গাতে। এই হলো পালিতে একটি স, হ আছে, মূর্ধন্য ল, লয়ের নিচে যেটা বিন্দু হয়, এবং অনুস্বার। অনুস্বারকে পালিতে কি বলে কারোর মনে আছে? কি বলে, কারোর মনে নেই? নিগৃহীত। নিগৃহীত। নিগৃহীত সন্ধি হয়। তো এগুলো আবার যখন গ্রামারের পোর্শন শুরু হবে সেখানে কিছুটা বলা হবে। আচ্ছা, এখানে
বর্ণের প্রসঙ্গে কিছু বলা আছে, মানে স্ক্রিপ্ট ইত্যাদি সম্পর্কে, এটা ভালো করে শুনবে। প্রথমত হচ্ছে বর্ণ যেটা, মানে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি আকৃতিগুলো, এগুলো একটা ভাষার লিখিত রূপ। তো আমরা যেটা উচ্চারণ করি সেটা কিছু চিহ্ন দিয়ে প্রকাশ করি। তো সেগুলোকে হরফ বলা হয় বা লিপি বলা হয়, ইংরাজিতে স্ক্রিপ্ট, লেটার ইত্যাদি বলা হয়ে থাকে। তো উপরে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেখানে দেখো হসন্ত দেয়া আছে, কয়ে হসন্ত, ভয়ে হসন্ত, গয়ে হসন্ত। দ্যাট মিন এইটা এখানে বোঝাচ্ছে ক শুধুমাত্র একখানা বর্ণ, ব্যঞ্জন বর্ণ হিসেবে। আর যখন আমরা এই রকম একটা ক লিখি হসন্ত ছাড়া, তখন বোঝায় কয়ের সঙ্গে একটা অ যুক্ত হয়ে আছে। হলো, যখন আমরা কি লিখি তখন বোঝাচ্ছে কয়ের সঙ্গে একখানা ই জুড়ে আছে, ইকার। তো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণকে হসন্ত দিয়ে লেখা হয়। এটা খুব বেশি মাথায় হেডেক নিতে হবে না, কিন্তু এই কনসেপশনগুলো রাখবে, পরে যখন লিঙ্গুইস্টিক্স পোর্শন পড়বে বুঝতে সুবিধা হবে। আর এই বেসিক জিনিসগুলো না জানা থাকলে বুঝতে অসুবিধা হবে। তো এই কয়ের সাথে, মানে কয়ে হসন্ত যেটা একক ব্যঞ্জন বর্ণ, সেটার সঙ্গে আ ই যুক্ত করলে, মানে কয়ের সঙ্গে অ যুক্ত করলে এইরকম ক হচ্ছে। কয়ের সঙ্গে যদি ই যুক্ত করা হয়, মানে এইরকম কয়ে হসন্ত প্লাস ই সমান হচ্ছে কি, কয়ে হসন্ত প্লাস দীর্ঘই সমান হচ্ছে কি, কয়ে দীর্ঘই, এইভাবে লেখা হয়। তো এই আকার ইকার হিসেবে এগুলো যুক্ত হয়, তখন কা, কি, কু ইত্যাদি হয়। আর এগুলোর ক্ষেত্রে যদি বলা হয় যে বর্ণগুলো সিরিয়াল কীরকম হচ্ছে, তো আমরা কথায় যেভাবে প্রকাশ করি সেইভাবে হয়। যেমন কয়ে একার, কয়ে আকার, কয়ে ইকার আমরা বলি না, এইটা লেখা থাকলে কি কয়ে আকার, মানে ক এ আ কার, তাহলে ক আগে তারপরে আ, এইভাবে ধরা হচ্ছে। হলো, কি যদি লেখা হয় তাহলে কয়ে দীর্ঘ ইকার, ক প্লাস দীর্ঘই, এইভাবে বর্ণগুলো সিরিয়াল হচ্ছে। হলো, আর পালিতে অনুস্বার শুধুমাত্র হর্ষ, মানে অ হর্ষই হর্ষের পরে হয়, তার মানে অং ইং উং এইভাবে হবে, বা কং কিং কুং এরকম হবে। তাহলে কংকে আমরা কি বলবো, কয়ে অনুস্বার, তাহলে ক মানে হচ্ছে ক প্লাস অ প্লাস অনুস্বার। কিং মানে কয়ে হর্ষই অনুস্বার, কথায় ওয়ার্ডে বললে কি বলি আমরা, কয়ে হর্ষই অনুস্বার, তাহলে কয়ে হর্ষই অনুস্বার, কয়ে কুং, কয়ে হর্ষৌ অনুস্বার। তাহলে এই কুঙের মধ্যে এই তিনটি বর্ণ আছে, ক আছে, হর্ষৌ আছে, অনুস্বার আছে। কিংয়ের মধ্যে ক আছে, হর্ষই আছে, অনুস্বার আছে। ক সিঙ্গেল বোঝালে তখন হসন্ত দিয়ে লেখা হয়। হলো, এবারে যদি দুটো ব্যঞ্জন বর্ণ জুড়ে যায় একসাথে তখন তাকে যুক্ত বর্ণ বলি, অনেক সময় যুক্তাক্ষর বলা হয়। এটা একটা পালিতে টিপিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে সংযোগ বলা হয়, পালি এবং সংস্কৃতে। এই টার্মটা কিন্তু তোমাদের প্রয়োগ আছে, এটা শিখে রাখো, গ্রামারের পোর্শনে আছে। অসংযোগন্ত সুবুদ্ধিকারী তে কিসের জন্য প্রশ্নে আছে, কজেটিভের প্রশ্নে প্রয়োগ আছে। তো যুক্তাক্ষরকে পালিতে বলে সংযোগ, বাংলায় আমরা যুক্তাক্ষর, যুক্তবর্ণ ইত্যাদি বলে থাকি। তো যুক্তাক্ষরের ক্ষেত্রে কি হয়, ধরো নয়ে তয়ে বললাম, এইখানেও হচ্ছে লেখার একটা নিয়ম হচ্ছে যে আমরা উপর থেকে নিচে আর বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে লিখি। যেমন নয়ে তয়ে লিখলে দেখো এই একটা ন উপরে আছে আপার পোর্শনে, আর নিচে একটা ত আছে, তার মানে ন আগে ত পরে। নয়ে তয়ে যখন আমরা বলবো তাহলে ন প্লাস ত, দুটো ব্যঞ্জন। হলো, এই কনসেপশনটা তোমাদের কিন্তু রাখতে হবে, নাহলে লিঙ্গুইস্টিক্সের অনেক জায়গাতে বুঝতে অসুবিধা হবে। তাহলে উপর নিচে হয় আর পাশাপাশি হয়। যেমন এই ময়ে পয়েটা, ম আগে, মানে এই হাফ ম যেটা আগে হচ্ছে, তারপরে প হচ্ছে, এটা 2 নম্বর, প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ। এখানে ন প্রথম বর্ণ, এখানে ত হচ্ছে দ্বিতীয় বর্ণ। হলো, এই পূর্ব এবং পর বর্ণ এগুলোকে কনসেপশনের মধ্যে রাখতে হবে, তবে গিয়ে যখন বর্ণের পরিবর্তন হচ্ছে, ধ্বনি পরিবর্তন, সেগুলো বুঝতে সুবিধা হবে। তো যুক্তাক্ষরে এই উপর নিচে বা ডান দিক বাঁ দিক হচ্ছে। এবং আর একটা জিনিস, এগেন আমরা কথায় যেভাবে প্রকাশ করি, মানে নয়ে ত,
তাহলে ন আগে তারপরে ত, ময়ে প, ম আগে তারপরে প। যদি এইটা লিখি কয়ে রফলা, ক এ রফলা, ক এর সঙ্গে র, তাহলে যুক্তাক্ষরগুলো একটা হচ্ছে উপর নিচে ডান দিক বাঁ দিকে আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ মুখে যেভাবে কথায় বলি সেইভাবে যুক্তাক্ষরের কোন কোন বর্ণ আছে সেগুলো ধরা যায়। হলো এবারে যুক্তাক্ষরের সাথেও স্বরবর্ণ যুক্ত হয়, যেমন আকার ইকার ইত্যাদি হয়। যেমন যুক্তাক্ষরগুলো যদি শুধু লেখা হয়, যেমন নয়ে ত, এগেন এখানে বোঝা যায় যে এখানে একটা অ জুড়ে আছে, তাহলে ন প্লাস ত দুটো বর্ণ ছিল, তার সঙ্গে আবার একটা অ হবে। এই নয়ে ত লিখলে এখানে তিনটি বর্ণ আছে। কিন্তু যদি আমরা নয়ে তয়ে আকার লিখি, তাহলে ন আছে, এখানে ত আছে, এবং আকারের জন্য একটা আ। তো নয়ে তয়ে আকার আমরা মুখে বলছি, নয়ের সাথে ত আছে, তার সাথে আকার। নয়ে তয়ে ওকার যদি বলি, তাহলে নয়ের সাথে ত আছে, তার সাথে ওকার আছে, নয়ে তয়ে ওকার হলো। তাহলে তিনটে বর্ণ, ন প্লাস ত প্লাস ও, এই হলো। তো ওটাকে ওই কথায় ওইভাবে বলা হয় প্রকাশ করে। আর চার নাম্বারটা এটা এইখানে যাবে। আচ্ছা, এটা আমি এডিট করে দেবো। তো এবারে হচ্ছে একটা শব্দের মধ্যে কতগুলো বর্ণ আছে সেটাকে বর্ণ বিশ্লেষণ বলা হয়। এটা তোমরা অনেকেই শিখেছো, ক্লাস 5-6 দিকে বাংলা গ্রামারে থাকতো। তো উচ্চারণ শিখতে গেলে কিংবা সন্ধি সমাস বা ভাষাতত্ত্বের জায়গায় এইগুলো, মানে আমাদের ভারতীয় যে ব্যাকরণ, সেখানে এই জিনিসটার উপর ভীষণ জোর দেওয়া হয়। তো সেগুলো শিখতে গেলে ভীষণ রকমভাবেই বর্ণ বিশ্লেষণের জ্ঞান প্রয়োজন, আদারওয়াইজ কিছু বুঝতে পারা যাবে না। তো যেমন জল শব্দটা যদি নেওয়া হয়, এখানে আমরা বলো জ আছে আর ল আছে, দুটো তো বর্ণ না। এখানে জ আছে মানে এখানে জয় হসন্ত প্লাস অ, দুটো বর্ণ। আর লয়ের জন্য লয়ে হসন্ত প্লাস অ, তাহলে এই জল শব্দটায় 4খানা বর্ণ আছে। এখানে কচবর বলে বাংলা শব্দ, এই পালি শব্দ দেওয়া আছে। কচবর মানে হিন্দিতে মানে কচরা, মানে আবর্জনা বোঝায় পালিতে। তো এইখানে তাহলে কয়ের জন্য ক প্লাস অ, চয়ের জন্য চ প্লাস অ, বয়ের জন্য ব প্লাস অ, রয়ের জন্য র প্লাস অ, তাহলে ক অ চ অ ব অ র অ, 8খানা বর্ণ আছে। এখানে যদি আমরা বর্ণ শব্দটা নিই, তাহলে বর্ণতে বয়ের জন্য বয়ে হসন্ত প্লাস অ আছে, মানে সিঙ্গেল আকৃতির জন্য। আর নয়ের রেফের জন্য র আছে, রেফ দেখো ওপরে আছে, র বর্ণ যেটা উপরে আছে র, তারপর মূর্ধন্য, তারপরে আবার অ। হসন্ত নেই মানে সেটাকে একটা অ ধরতে হবে। তাহলে এখানে 5টা বর্ণ আছে বর্ণ শব্দটাতে। এটা হোমওয়ার্ক থাকবে, সেখান থেকে যখন কাজ করবে আমি মোটামুটি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝেছো। আচ্ছা, এই পর্যন্ত একটা স্ক্রিপ্টের ওপর বেসিক জায়গা শুরু হলো, মানে বলা হলো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো জায়গায় প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, না হলে আমি পরের টপিকে যাব। রেকর্ডিং থাকছে বলে কারোর কোনো ভয়ের কিছু নেই জিজ্ঞাসার জন্য, তো জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, না হলে আমি তাহলে পরের টপিক শুরু করছি। আচ্ছা, এটা 5 হবে, 5 নাম্বার। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পালি বর্ণমালার বিভাগ, শ্রেণী বিভাগ বলা যায়, কেননা এইটার ওপরে পুরো লিঙ্গুইস্টিক্সের জিনিসগুলো ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, এবং গ্রামার পোর্শনে কাইন্ড অফ 100 নাম্বার, 50 নাম্বার লিঙ্গুইস্টিক্স, 50 নাম্বার গ্রামারের জিনিসপত্র এই বর্ণ বিশ্লেষণ উপরের বা যে বিষয়গুলো বলা হলো, এবং এই পালি বর্ণমালার শ্রেণীবিভাগ এটার ওপরে আছে। এখানে জিনিসগুলো একদম ভালোভাবে তৈরি রাখতে হবে যে কোনো সময়ে। এখানটা যে মুখস্থ করবে সেরকম না, মানে এই যে আমি যেমন দেখালাম বর্ণ শব্দটা ভেঙে দেখিয়ে দিলাম, এইগুলোকে তোমাদের আয়ত্ত করতে হবে। সেগুলো ভালো করে শুনবে। পরবর্তী বিষয়গুলো, প্রথম হচ্ছে স্বরবর্ণগুলোর মধ্যে পালিতে অ, হর্ষই, হর্ষ উ, এগুলো হচ্ছে হর্ষস্বর বলা হয়। বাংলাতে আমরা তো অনেকে রস্বই বা হর্ষই, হর্ষ উ এরকম বলি। আসলে শব্দটা হচ্ছে হর্ষ, মানে ছোট।
পালিতে হ্রস্ব বলা হয়, তো এগুলো হ্রস্বস্বর। আর আ দীর্ঘ ই দীর্ঘ উ এ ও এগুলো হচ্ছে দীর্ঘস্বর। হলো, তাহলে হ্রস্বস্বর হচ্ছে আ, অ হ্রস্বই হ্রস্ব, দীর্ঘস্বর হচ্ছে আ দীর্ঘ ই দীর্ঘ উ এ ও, এইগুলো 5টা। এবারে ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ বর্ণ। আচ্ছা, এটার জন্য আমি তোমাদের একটা বলেছিলাম ভিডিও দেখতে, ওই পালি সহজ পালি শিক্ষা হ্যাঁ, বই। দেখেছি। হ্যাঁ, ওইটা আমি জিনিসটা রিপিট করে এখানে বলবো। তো এই ছকটা দেখে বোঝাতে গেলে, আচ্ছা বলেই কি, অসুবিধা নেই। আচ্ছা, এখানে বর্ণমালাটা একটু অন্যভাবে লেখা আছে। আচ্ছা, এই জায়গাটা বলে দিয়ে শেষে আমি বোঝাচ্ছি। প্রথমে ক থেকে ম পর্যন্ত এটাকে স্পর্শবর্ণ বলে, এগুলো মুখস্থ রাখবে। কনসেপশন কেন স্পর্শ বলে সেটা আমি পরের পিডিএফ থেকে বলছি। তো এদের বলে স্পর্শবর্ণ, এগুলো কিন্তু লিঙ্গুইস্টিক্সে আছে, ফাঁকি দেবে না, এগুলো ভালোভাবে তৈরি করবে। সমীভবন ইত্যাদি বহু জায়গাতে গিয়ে ওগুলো অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা, এদের মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ হয়। তো 25 মানে 5 × 5, মানে 25 হচ্ছে 5-এর স্কোয়ার, যেটা বর্গ সংখ্যা। তো 5টা করে সারি নেওয়া হয়, মানে 1 2 3 4 5, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ট ঠ ড ণ প ফ ব ম। তো এই 5খানাকে 5টা বর্গ বলা হয়, 1 2 3 4 5 হলো। তো এগুলো বর্গীয় বর্ণ 5খানা। তার মধ্যে প্রথম যে বর্ণ যেটা আছে সেটা থেকে দিয়ে ওই বর্গের নামকরণ করা হয়। তাহলে ক খ গ ঘ ঙ, প্রথমে ক আছে, একে বলা হচ্ছে ক বর্গ। চ ছ জ ঝ ঞ, এর মধ্যে প্রথমে চ আছে, একে বলা হচ্ছে চ বর্গ। ট ঠ ড ঢ ণ, এর মধ্যে প্রথমে ট আছে, এটা হলো ট বর্গ। ত থ দ ধ ন, প্রথমে ত আছে, একে বলা হয় ত বর্গ। এবং প ফ ব ভ ম, এখানে প্রথমে প আছে, একে বলা হচ্ছে প বর্গ। এই হলো। এখন এই যে সিরিয়ালি যেটা সাজানো হয়েছে, এটা আমাদের মানে মুনি ঋষিদের অসাধারণ মেধা। এটা পাণিনিকে তো মোটামুটি 2500 বছর, মানে বুদ্ধের কিছুটা আগের একটা সময়ের মধ্যে ধরা হয়। আগে পরে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বলেন, খ্রিস্টপূর্বের যে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে কনসেপশন, যে স্ট্রাকচার, বর্ণের বিভাগ, বা এই যে কীভাবে বর্ণ উচ্চারণ হয়, এটা কিন্তু পাণিনিরও পূর্ববর্তী। যেটা শিক্ষা গ্রন্থ বেদাঙ্গ বিষয়টা তোমরা হয়তো শুনেছ। তো বেদাঙ্গের মধ্যে যে শিক্ষা বলে বিষয়টি আছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ আছে। শিক্ষা বা প্রাতিসাক্ষ্য বিভিন্ন গ্রন্থ আছে, সেখানে আরও ডিটেলস আছে। মানে আমি, আমার পার্ট সাবজেক্টে লিঙ্গুইস্টিক ছিল, জেনারেল সাবজেক্টে। তো লিঙ্গুইস্টিক্সে যে জিনিসগুলো পড়েছি, পরে যখন প্রাতিসাক্ষ্যগুলো পড়তে গেলাম, তখন দেখলাম যে আরে সব কিছুই তো এখানে বলা আছে। মানে এরা এক প্রকার আমাদের যে থিওরিগুলোকে নিয়ে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে, মানে ক্রেডিট না দিয়ে। মানে এই যে বর্ণের উচ্চারণ প্রসঙ্গে ভাষাতত্ত্বে যে বিষয়গুলো থাকে, সেগুলোর ওপরে জিআই ট্যাগ নিয়ে নেওয়া যায় আমাদের ভারতবর্ষে, যে এগুলো তো আমাদেরই উদ্ভাবন, এগুলো এখন গোটা জগতের চালাচ্ছে। ইভেন চাইনিজের আমি ক্লাস করছিলাম, চাইনিজের বর্ণগুলোকেও যখন ক্লাসিফিকেশান করা হচ্ছে যে কীভাবে কোন বর্ণটার প্রোনাউন্সিয়েশন হয়, সেম জিনিস, কিন্তু এই কনসেপশন আমাদের ভারতবর্ষ থেকেই উদ্ভব হয়েছে। সেটা ভাষাতাত্ত্বিকরা, মানে ওয়েস্টার্ন যারা ম্যাক্স মুলার প্রমুখ, তারা করেছেন। পরে সেটা আরও ডিটাইভ হতে হতে হয়েছে, এবং বর্তমানে জগতে যে কোনো ভাষা চর্চার ক্ষেত্রে ওই কনসেপশনগুলো লাগানো হয়, যে কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ হয়, এই স্পর্শ ধ্বনি, উষ্মধ্বনি ইত্যাদি, এগুলো নামগুলো সংস্কৃতে, কিন্তু তার কনসেপশনটা বা ক্লাসিফিকেশনটা ইউজ করা হয়। তো এখানে এই হচ্ছে বর্গীয় বর্ণ, এবং এগুলোর মধ্যে কিন্তু এইটাই সিরিয়ালে যে রাখা হয়েছে তারও অনেক তাৎপর্য আছে, সেটা ওই ছকের মধ্যে দেখা যাবে। আচ্ছা, এই ছকের মধ্যে এগুলোকে সব, মানে বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, এইরকমভাবে বলা হয়। মানে 1 2 3 4 5, এই ছকটাকে একদম মাথায় পুরো বসিয়ে রাখতে হবে, যে প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ হিসেবে। যদি বলা হয় চ বর্গের চতুর্থ বর্ণ, তাহলে চ বর্গ, চ দিয়ে শুরু হচ্ছে, চ ছ জ ঝ ঞ, ঝ হচ্ছে চতুর্থ বর্ণ। ট বর্গের পঞ্চম বর্ণ, ট ঠ ড ঢ ণ,
এইটা হলো পঞ্চম বর্ণ। যদি বলা হয় বর্গের সবকটা বর্গের তৃতীয় বর্ণ, তাহলে ক, গ, জ, ড, দ, ব, এই বর্ণগুলো। তো এইভাবে এই জায়গাগুলো একদম মনে রাখতে হবে। এইগুলো যদি এরকমভাবে তৈরি করে ফেলতে পারো জিনিসটা, এখানে হোমওয়ার্ক দেয়া থাকবে কিছুটা, সেটা করলে তোমাদের অনেকটা মাথায় জিনিসগুলো মানে ভালোভাবে বসবে। তো এইখান থেকে কিন্তু এটা এক্সপেকটেশন যে ঝট করে বলে দিলে এটা এই বর্গের ওই বর্ণ, ওই বর্গের সেই বর্ণ, সেগুলো কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবারে বর্গীয় বর্ণগুলোর মধ্যে যেটা ক বর্গ, মানে ক, খ, গ, ঘ, ঙ, এদেরকে বলছে কণ্ঠবর্ণ। চ বর্গ এবং য় হচ্ছে তালব্য বর্ণ। এটা আরও ডিটেলস আমি বলছি বিষয়টা। ট বর্গ, র, ড়, ড়, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। এই বর্ণটাকে বাদ দেবে এখানে নোটে। মূর্ধন্য বর্ণ। ত বর্গ, ল, স হলো দন্তবর্ণ। প বর্গ হলো অষ্টবর্ণ। আচ্ছা, বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। প্রথম ও দ্বিতীয় মানে তাহলে ক, খ, গ, ঘ, ঙ, তাহলে ক হলো, খ হলো, 1 2, চ, ছ, জ, ঝ, ঞ, চ হলো, ছ হলো, ট, ঠ, ত, থ, প, ফ, এইগুলো হচ্ছে অঘোষ বর্ণ। বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ স্বরবর্ণ য়, র, ল, ব, হ, র এবং র। এখানে যত ক্ষেত্রে লয়ে হয়ে আছে এটাকে বাদ দেবে, এটা আমি নোটটা আপডেট করে দেব। এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ, তাহলে ক, খ বাদ গেল, গ 3 নম্বর, প্রথম আর তৃতীয়। চ, ছ বাদ গেল, জ। ট, ঠ বাদ গেল, ড। ত, থ বাদ গেল, দ। প, ফ বাদ গেল, ব। এইগুলো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। আর বর্গের দ্বিতীয়, চতুর্থ মানে ক বাদ গেল, খ, গ বাদ গেল, ঘ, চ বাদ গেল, ছ, জ বাদ গেল, ঝ। এইভাবে এই বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। আর বর্গের যেটা পঞ্চম বর্ণ, উঙা, ইঙ, সব ফিফথ বর্ণ। মূর্ধন্য, দন্তন্য, ম। আর অনুস্বার, অনুস্বার মানে পালি নিগৃহীত, যেটা এটা হচ্ছে নাসিক্য বর্ণ। এই সব টার্মগুলো কিন্তু লিঙ্গুইস্টিক্সে আছে। এই অল্পপ্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণ হয়, মহাপ্রাণ অল্পপ্রাণ হয়, ঘোষ অঘোষ হয়। এখানে নাসিক্য বর্ণের পরিবর্তন হচ্ছে, ওখানে স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ। যখনই বলবে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে এটা এই বর্ণগুলোকে বোঝাচ্ছে। এবং এইগুলো যে শুধু মুখস্থ করে কাটিয়ে দেবে তা না, কেননা এক্সাম্পল দেখাতে হবে, যে সেইখানে গিয়ে অসুবিধা হবে। তো সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। এরপরে ইয়র, ল, ব, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। স এবং হ হচ্ছে উষ্ণ বর্ণ। এবারে যে ছকটা আছে এটা আমি দেখাবো, এটা ভালো করে বুঝবে, তাহলে বোঝা যাবে যে কেন ঘোষ বলে, কেন অল্পপ্রাণ, কেন মহাপ্রাণ বলে, এগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে এইটি একটি ধরো মানুষের যে মুখের মানে যদি একটা মানে স্লাইস করা হয় মুন্ডুটাকে, তার একখানা ছবি বলা যেতে পারে। তো মোটামুটিভাবে এটা একটা দেখে আশা করি বোঝা যাচ্ছে। তো এখান থেকে প্রথমে যে আমাদের যে উচ্চারণ হয়, উচ্চারণের প্রসেস বা এটা লিঙ্গুইস্টিক্সে দুটো টপিক বলা হয়, যে প্লেস অফ আর্টিকুলেশন আর ম্যানার অফ আর্টিকুলেশন। প্লেস মানে হচ্ছে কোন কোন জায়গা থেকে উচ্চারণগুলো হয়, মুখের কোন অংশ থেকে কোন বর্ণ উচ্চারণ হয়। আর ম্যানার অফ আর্টিকুলেশন মানে তার যে প্রসেস, কীভাবে উচ্চারণ হয়। এটাও পুরোপুরি মানে চুরি। প্লেস অফ আর্টিকুলেশনকে সংস্কৃতে বলা হয় স্থান, পালিতে ঠানও বলা হয়। আর ম্যানার অফ আর্টিকুলেশনকে বলা হয় প্রযত্ন। স্থান এবং প্রযত্ন, আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে করণ। স্থান এবং করণ, এই দুটো হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। আর প্লেস অফ আর্টিকুলেশনের ক্ষেত্রে দুটো ক্লাসিফিকেশন করা হয়। আমি একটু অতিরিক্ত তোমাদের জ্ঞান দিয়ে দিচ্ছি, মানে জেনে রাখো। আসলে আমার এই সব নিয়েই কারবার, তো মানে গ্রামার নিয়ে পিএইচডি না, ওই বলতে ভিডিওটাতে এই পারো। ব্যাপারগুলো বলা নেই, এগুলো এখানে বলো। কি? ওই ভিডিওটাতে এগুলো নেই, এগুলো নতুনই লাগছে। হ্যাঁ, ওটা একদম বেসিক ক্লাসের জন্য কিছুটা জানা উচিত, এগুলো তো আমাদের সম্পদ। আর ক্লাসের মধ্যে একটু বেশি বললে তবে গিয়ে সেটা ভুলে গিয়ে কিছুটা মনে থাকবে। আচ্ছা, তো এগুলো আগে তো বাংলায় ছিল আমাদের।
তোমরা যেখানে পড়েছো সেখানে খুব ভালো করে পড়ানো হয়, এটা সাধারণ গ্রামগঞ্জের স্কুলে পড়ানো হয় না। এর রহড়ার না এমনি সিলেবাসে থাকে না, থাকে, অত মানে ডিটেলস 11-12 এর কথা বলছি। না না, এই প্রযোজনকরণ থাকে না, স্থান এই এবং টার্মগুলো ইয়ে থাকে যাবে। না। হ্যাঁ, ঠিক আছে, প্রযোজনকরণটা ক্লাসের নতুনই জানি। সময়টা চলে যাচ্ছে, এই আলোচনা শেষে করা যাবে। তো বিষয়গুলো বুঝবে, মানে একটা প্রসঙ্গের অবতারণার কারণ হচ্ছে সেটা প্রয়োজন আছে, তাই এমনি এমনি স্থান এমনি এমনি করণ বলে না, তার উপযোগিতা আছে। তো বিষয় হচ্ছে, তো এই কনসেপশনটা মাথায় রাখতে হবে, তবে গিয়ে যে একখানা 50 নাম্বার আছে, 50 নাম্বার তো শুধু না, এটা কঠিন আছে। হিস্ট্রি পোর্শনের মতো একটা গল্প টাইপের নয়, পড়তে গেলে বুঝতে পারবে। তো প্রথম যেটা বিষয়, আমরা এই যেটা প্লেস অফ আর্টিকুলেশন, কোন কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা দেখব। তো এখানে ওই মানে স্পিচ অর্গান বলা হয়, বাকযন্ত্র, যে যে জায়গাগুলো থেকে আমাদের উচ্চারণগুলো হয়। তো এইটার মধ্যে দুটো ক্লাসিফিকেশন করা হয় লিঙ্গুইস্টিক্সে। একটা হচ্ছে আপার পোর্শনে যেগুলো থাকে, যে অংশগুলো যেখান থেকে উচ্চারণ হয়, আর আরেকটা হচ্ছে লোয়ার পোর্শনে। তো তার মধ্যে একটা হয় যেটা স্থির থাকে, আর একটা হয় যেটা সচল হয়। স্থির থাকে বলতে আপারের পোর্শনে যে অংশগুলো থাকে, যেমন ওষ্ঠ, মানে উপরের যে ঠোঁটটা, উপরের ঠোঁটটা কিন্তু নড়ে না, এটা তোমরা এমনি এগুলোই বুঝো, কারণ আমাদের চোয়ালটা তো নিচে নামে, ওপরের ঠোঁটটা তো মানে পুরো স্কালের সঙ্গে যুক্ত, মানে ওপরের ঠোঁটটা কিন্তু ওঠানামা করে না, ওঠানামা করে নিচের ঠোঁটটা। তো উপরের ঠোঁট যেটা, সেটা স্থির থাকে। তারপর দাঁতও নড়ানড়ি করে না, স্থির থাকে। তালু, দাঁতের পরের অংশ যেটা, দেখবে একটা খাঁজ মতন আছে, মানে 3 কোণা মতো মনে হয়, জিভ দিয়ে যদি পিছন দিকে গিয়ে দেখো, ঠেকিয়ে ঠেকিয়ে, তো তারপরের অংশটা তালু, মানে এখানটা এইরকম একটা খাঁজ মতন আছে, তারপর গিয়ে এখানটা উঠে, মানে ভেতরটা যেন উঁচুতে চলে যাচ্ছে, এটাও স্থির থাকে। তারপরে যেটা একদম মুখের মানে একটা গোল মতন উপরে, মানে ডোম বলে, ডোম জানো তো, যেটা গম্বুজ, এরকম একখানা অংশ বলে। তো এই জায়গাটা ওরকম গোল মতন, এই জন্য এখানে লিঙ্গুইস্টিক্সে এইখান থেকে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় তাকে ডোমাল সাউন্ড বলে অনেক সময়। এছাড়া এটাকে সেরিব্রাম বলে, সেরিব্রাম মানে মাথা বোঝায় ইংরাজিতে, আর বাংলায় যে মূর্ধা বলা আছে, মূর্ধা মানে মাথা বোঝায়। এইখান থেকে যে বর্ণগুলো তাকে মূর্ধন্য ধ্বনি এই জন্য বলে, আর ইংরেজিতে বলে সেরিব্রাল সাউন্ড। আচ্ছা, এখানে আবার তোমাদের ইংরাজিগুলোও বলতে হবে। আচ্ছা, জাস্ট বলছি, খাতায় একটু নোট করতে পারো, সবগুলো হয়তো লাগবে না, কয়েকটা জায়গাতে নামগুলো প্রয়োজন হবে। যেমন এখানে তালুকে বলে প্যালেট, PLAT ইংরাজিতে। তো তালু থেকে যে ধ্বনি উৎপন্ন তাকে প্যালাটাল সাউন্ড বলে। মূর্ধাকে বলে সেরিব্রাম, সেরিব্রাম থেকে যে ধ্বনি উৎপন্ন তাকে সেরিব্রাল সাউন্ড বলে। এবং যখন ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে প্যালাটালাইজেশন, সেরিব্রালাইজেশন এগুলো থাকে। এই জায়গাটা আমি আরেকবার টার্মগুলো বলে দেবো। আচ্ছা, এই মূর্ধা এবং শেষের দিকের অংশটাকে কণ্ঠ বলে, এইটা নিয়ে একটুখানি গড়বড় আছে। লিঙ্গুইস্টিক্সে বলা হয় যে এই যে মুখের পিছন দিকের অংশটা, এইটাকে বলা হয় কণ্ঠ। কিন্তু কণ্ঠ বললে কি আমরা এই জায়গাটা বোঝায়? কণ্ঠ তো বোঝায় এইখানে, এই জায়গাতে। এবং আরেকটু নিচে যে ষড়যন্ত্র যেখানে আছে সেটাকে বক্ষ বলা হয়, বক্ষ থেকেও কিছু সাউন্ড উৎপন্ন হয়, সেটা হ, এবং হয়ের একটা স্পেসিফিক ভার্সান আছে সেইটি ক্ষেত্রে। তো এইরকম ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশান হয়। একটা নোট তোমাদের আজকে পড়ালে হতো না, আজকে সময় হবে না, পরের দিনে তাহলে ওই একটা প্রশ্ন 15 সালে মনে হয় এসেছিলো, 15 না 16 সালে, ওই পালির বর্ণগুলোর শ্রেণী বিভাগের ওপর ওই যে প্রশ্নটা পড়াবো, তো এইটার সাথে রিলেটেড আছে। তো এই রকমে, তো এইটা গেছে। এখানে যেটা লেখা নেই এটা, সেটা হচ্ছে মানে যেটা বক্ষ যাকে বলে। তো বক্ষর মানে বুক যেটা, এর পালি একটা প্রতিশব্দ হচ্ছে উড়ো। উড়ো শব্দ সঙ্গে তোমরা কিছু শুনেছ কি? না, পরে শুনবো। উড়ো মানে বক্ষ বোঝায়। তো উড়োসিজ বলে বর্ণটা, মানে বক্ষে যে বর্ণ উৎপন্ন হয়।
এটা পাঠ্যর মধ্যেই আছে। তো এই হচ্ছে বক্ষ এখানে। তো তাহলে ওষ্ঠ, দন্ত, তালু, মূর্ধা, কণ্ঠ এবং বক্ষ বা উড়ো, এই টার্মটাই পালিতে দেখতে হবে, কেননা প্রশ্নটাতে পালি অনুযায়ী ক্লাসিফিকেশন আছে। ওষ্ঠজ, ওষ্ঠজ, দন্তজ, তালুজ, মূর্ধজ, কণ্ঠজ, উড়সিজ, এইরকমভাবে ক্লাসিফিকেশন আছে, মানে প্রশ্ন যেটা থাকে। আচ্ছা, এইটা একটি ক্লাসিফিকেশন গেল। এখন এইগুলো হচ্ছে সব স্থির, ঠোঁটগুলো নড়ে না, মানে ওপরের ঠোঁট নড়ে না, দাঁত নড়ে না, তালুর অংশটা নড়ে না। কিন্তু লোয়ার পোর্শনে যেগুলো থাকে সেগুলো সব সচল। যেমন নিচের ওষ্ঠ, এটা নড়ে, নিচের দাঁতও হিসেব মতন নড়ে, যদিও দাঁতের উপযোগিতা নেই, এটা দেখানোটা ভুল হচ্ছে। জিভটা পুরো সচল থাকে। জিভের মধ্যেও একটা একটা পার্ট রাখা হয়, যেমন জিভের অগ্রভাগ যেটা, এটা বলা হচ্ছে জিহ্বাগ্র। এগুলো কিন্তু আছে, একটা নোট এসেছিল 15 না 16 সালে। তো আপার 2016 পোর্শনটাকে সালে বলা এসেছিল। জিহ্বাগ্র। জিহ্বাগ্রর মানে অগ্রভাগের কাছের অংশ, মানে অগ্রের পরের পোর্শন যেটা, এটাকে বলা হয় জিহ্বাগ্র, মানে জিহ্বা প্লাস অগ্র। মানে কাছে, মানে অগ্রের কাছের অংশ দিয়ে হচ্ছে টার্মটা হয়ে বয়ে ওকা, পয়ে আকা, গয়ে রকল, জিহ্বাগ্র, জিহ্বার অগ্র। মানে কাছাকাছি, মানে অগ্রের কাছাকাছি অংশ, জিহ্বার অগ্রের কাছাকাছি অংশ হচ্ছে জিহ্বাগ্র। এটা হচ্ছে একদম সামনেটা না, তারপরে। এটাকে অনেক লিঙ্গুইস্টিক্সে টিপ অফ টাং বা অ্যাপেক্স বলে। অ্যাপেক্স মানে শিখর বোঝায় না। আর তারপর হচ্ছে মাঝের অংশটা, এটাকে জিহ্বা মধ্য বলে। আর পশ্চাৎ জিহ্বা, জিহ্বার পরের অংশ, এবং একদম লোয়ার পোর্শন যেটার সঙ্গে জিভটা গলার সঙ্গে যুক্ত থাকে, সেটাকে জিহ্বা মূল বলে। সংস্কৃতে জিহ্বা মূল থেকে কিছু ধ্বনি উৎপন্ন হয়, এবং অ্যারাবিকে বা স্প্যানিশে একটা কেমন এরকম একটা উচ্চারণ করে, আমার মুখে আসবে না, তোমার অনেকে শুনেছ হয়তো, মানে স্প্যানিশ কিছু শুনলে মানে ট্রিলিং টাইপের একটা উচ্চারণ হয়, কম্পিত রটা, মানে কাঁপতে কাঁপতে উচ্চারণ হয়। অ্যারাবিকেও হয় কিছুটা, তো ওই এই জায়গা থেকে উচ্চারণ হয়। সংস্কৃতে একটা জিহ্বামূলীয় বলে একটা ধ্বনি আছে, সেইটা উচ্চারণ হয়। তো পালিতে এটার কোনো উপযোগিতা নেই, এটাকে জিহ্বামূল বলে। এগুলো সব মোটামুটি নড়াচড়া করে। আর ষড়যন্ত্র, মানে যেটা ভোকাল কর্ড বলা হয়, সেইটাও হচ্ছে এই নিচের যে ষড়যন্ত্র মানে মূর্ধন্য ডয় শোনো না, এটা শয়ে বয়ের যন্ত্র, স্বর উৎপাদনকারী যন্ত্র। তো ভোকাল কর্ডও হচ্ছে এক প্রকারের ষড়যন্ত্র হচ্ছে। তো তাহলে নিচের মধ্যে হচ্ছে ওষ্ঠ, জিহ্বার অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগের পরের অংশ মানে জিহ্বাগ্র, জিহ্বা মধ্য এবং পশ্চাৎ জিহ্বা। আর জিহ্বাবলীও থাকে, তবু সেটা পালিতে কোনো উপযোগিতা নেই। এবং ষড়যন্ত্র যেটা আছে ভোকাল কর্ড, এইগুলো হচ্ছে লোয়ার পোর্শনে। উপরের পোর্শনের বলতে গেলে 1, 2, 3, 4, 5, আর যেটা বাদ গেল নাসা 6, এগুলো সব স্থির থাকে। আর নিচের পোর্শনের বললে এই ধরো 7, 8, 9, 10, 11, 12 এবং ষড়যন্ত্রগুলি হচ্ছে 13। এইগুলো টোটাল হচ্ছে যেগুলো দ্বারা আমাদের সাউন্ড প্রডিউসের যে যে জায়গা থেকে সাউন্ডগুলো প্রডিউস হয়। কীভাবে প্রডিউস হয়, মানে ম্যানার অফ আর্টিকুলেশন বা যেটা আমাদের প্রয়ত্ন বলা হয়, সেটা পরে বলছি। এই জায়গাগুলো আছে, এবং এগুলো কিন্তু উপযোগিতা আছে, এগুলো শুধু জ্ঞান দানের জন্য বলা হচ্ছে না। ওষ্ঠধ্বনি, দন্তধ্বনি, তালব্যধ্বনি, তালব্যী ভবন, মূর্ধন্যী ভবন, এইরকম সব বিষয়গুলো কিন্তু আছে। আচ্ছা, এই গেল, এখানটা একটু ক্লিয়ার করি। এর উপরে কোনো প্রশ্ন আছে যে বিষয়গুলো বলা হলো? এগুলোর উপর খুব ভালো ভালো ছবি পাওয়া যায়, এগুলো একটু সময় নিয়ে খুঁজলে এই হাতে আঁকা ছবির থেকে অনেকটা ভালো করে বোঝানো যায়।
এবারে বর্ণগুলো কিভাবে উচ্চারণ হয় সেটা বলা। নাকের এইখানটা ছবিটা কি মুছে গেল নাকি? কিন্তু মনে হয় নাক মতো ছিল, মানে এইখানটা এইরকম ধরতে হবে। এখানে নাক আছে, এখানে ধরো দেখতে বাজে লাগে, যাই হোক। তো এবার এখানটা না, এটা মনে হয় মুছে গেল কিছুটা, না আর একবার ট্রাই করে, মুশকিল। আচ্ছা, এবারে এটা একটুখানি বুঝবে। ওষ্ঠ, তো এইখানটা হচ্ছে জিহ্বাগ্র, জিহ্বা মধ্য, এই জিহ্বাগ্র, জিহ্বা মধ্য আর পশ্চাৎজিহ্বা। 1 2 3 4 এইভাবে লিখছি। প্রথমে যে বর্ণগুলো যখন উচ্চারণ হয়, সাউন্ড মানে এটা তো একটা উইন্ড পাইপের মতন, মানে বাঁশি বা সানাই টানে, যেমন এদিকে ফুঁ দিলাম এদিক থেকে, ওদিকে হাওয়াটা বেরোনোর সময় সাউন্ডটা প্রডিউস হয়। তো এটা সিমিলার, আমাদের ফুসফুস থেকে হাওয়াটা মুখ পর্যন্ত বেরিয়ে আসছে, এখন ভিতরে এই খাঁজ খাঁজ আছে, ওই খাঁজেতে আটকে বিভিন্ন বিভিন্ন বর্ণগুলো তৈরি হয়। আমি যে কনস্ট্যান্ট যে কথা বলে যাচ্ছি, যে বিভিন্ন জায়গাতে ওই সাউন্ডটা বাধাপ্রাপ্ত হয়ে এই উচ্চারণগুলো হচ্ছে। তো এর মধ্যে যেটা বিষয় হচ্ছে, আমাদের ভারতবর্ষের যে ধ্বনি মানে ভাষাগুলো আছে, বাংলা, ইংরাজি বলো, মানে ইন্দো ইউরোপীয় ভাষাও যদি টোটাল বলা হয়, বাংলা বলো, পালি বলো, সংস্কৃত, সবের ধ্বনিগুলো ভিতর থেকে, মানে নিচে যদি ফুসফুস করা হয়, ফুসফুস থেকে হাওয়াটা যখন বের হচ্ছে, বেরোনোর সময় উচ্চারণ হয়। শ্বাস নেওয়ার সময় বর্ণ উচ্চারণ হয় না, শ্বাস বেরোনোর সময় হয়। এই জন্য আমাদের কথা বলতে গেলে বা গান গাইতে গেলে মানে একবার দম নিতে হয়, মানে সাউন্ডটা বেরিয়ে যাচ্ছে, একবার থেমে সাউন্ডটা মানে হাওয়াটা নিতে হয়। বোঝা গেল? কিন্তু কিছু ভাষা আছে যেখানে এই সাউন্ডটা যখন ভিতরে ঢুকছে তখন উচ্চারণ হয়। তো আমি উচ্চারণ করতে পারবো না এগুলো, কিন্তু আমাদের ভাষায় কয়েকটা বর্ণ এরকম থাকে, বর্ণ না, কিছু সাউন্ড উচ্চারণ হয় যেগুলো হচ্ছে এই যখন শ্বাসবায়ুটা ভিতরের দিকে প্রবেশ করছে সেই সময়, এবং সেটা শুনতে একটু লাগবে। যেমন কুকুরকে ডাকতে গেলে আমরা এইভাবে ডাকি না, এই যে সাউন্ডটা, এইটা কিন্তু বাইরে থেকে ভেতরে মানে সাউন্ডের হয়। এই জাতীয় ক্ষেত্রে মানে ফুসফুস থেকে সাউন্ডটা বাইরে যায় না। এবং আর একটা সাউন্ড হয় ওই সিমিলার, মানে ওই টাইপেরই পশু পাখিকে ডাকার ক্ষেত্রে, মানে একটা তো এইভাবে একটা হচ্ছে, একটা মানে দুটো আলাদা। তোমাদের শুনতে একটু লাগবে, আসলে আমাদের লিঙ্গুইস্টিক্স পাঠ্য ছিল বলে এগুলো আমাদের সব পড়ানো হতো। তো এই দুটো আলাদা সাউন্ড, মানে শুনতে সিমিলার লাগছে, এই দুটো সাউন্ড হচ্ছে মানে বাইরে থেকে সাউন্ডটা ভেতরে ঢুকছে, এই সময়ে উচ্চারণ হয়। এই পশু পাখিকে ডাকার ক্ষেত্রে এই ধরনের হয়। এটা কিন্তু মানে ভ্যালুলেস সাউন্ড বলা হয়, মানে ফোনিম বলা হয় না লিঙ্গুইস্টিক্সের পরিভাষায়। মানে এই সাউন্ডগুলোর কোনো মিনিং নেই, মানে ভাষার আমাদের যে মানে বর্ণগুলো, মানে একটা শব্দের মধ্যে প্রয়োগ নেই, এটা এমনি জাস্ট কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা ও বলে যেমন বলি না, সেই রকম, মানে যেটা মিনিংলেস সাউন্ড যাকে বলে। একটা বাচ্চা যদি কাঁদে, সেই কাঁদাটাও কিন্তু কমিউনিকেশনের সাউন্ড, কিন্তু সেইটা কিন্তু মিনিং নেই, সেটার কোনো মানে ভাষার কোনো ভ্যালু নেই তাতে, সেই রকম সাউন্ড। যাই হোক, তো সাউন্ড তার মানে ভিতর থেকে বাইরের দিকে যখন বের হয়, মানে এয়ারটা যখন ভিতর থেকে বাইরের দিকে বের হয় তখন বর্ণগুলো উচ্চারণ হয়। এখন লিঙ্গুইস্টিক্সে সাধারণত ওষ্ঠ, দন্ত এইরকমভাবে শ্রেণীবিভাগ করা হয়, কিন্তু আমাদের ভারতীয় মতে এটা হয় উল্টে। মানে
আহ, মানে ফুসফুস থেকে হাওয়াটা যখন বেরোচ্ছে প্রথম কণ্ঠ ও দিয়ে আসে, তাহলে ওই জন্য কণ্ঠবর্ণ আগে রাখা হলো। তারপর তালু দিয়ে হবার কথা, এইখানটা একটুখানি গড়বড় আছে, মানে মোস্ট প্রবাবলি কণ্ঠ বলতে এই জায়গাটাকে বোঝানো হতো প্রাচীনকালে, আর তালু বলতে এই জায়গাটাকে। তো এই জন্য আগে কণ্ঠবর্ণ, তারপর তালব্য বর্ণ, তারপরে মূর্ধন্য বর্ণ, তারপর দন্তবর্ণ, তারপর ওষ্ঠবর্ণ, মানে কবর্গ, তারপর হচ্ছে তালব্য বর্ণ চবর্গ, তারপরে হচ্ছে মূর্ধন্য বর্গ টবর্গ, তারপর দন্তবর্ণ তবর্গ, তারপরে ওষ্ঠবর্ণ পবর্গ, এইভাবে সাজানো হয়েছে। তো এবারে এটাকে আমরা কিন্তু উল্টো দেখাবো, মানে ওই মানে ওষ্ঠবর্ণ থেকে আমরা এগোবো। তো ওষ্ঠবর্ণ থেকে, না কণ্ঠবর্ণ থেকেই বলা হোক। তো প্রথমে হচ্ছে কণ্ঠবর্ণ যখন উচ্চারিত হয় তখন এই কণ্ঠ মানে এই জায়গাটা, মুখের পিছনের দিকটা আর জিভের যে পিছনের দিকটা মানে পশ্চাৎ জিহ্বা, তো এইগুলো উচ্চারণ হয়। তো প্রথমে আগে আমরা বলি স্পর্শবর্ণ, মানে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো, এগুলোকে স্পর্শবর্ণ বলা হয়। কেন বলা হয় কেউ বলতে পারবে? জিভ স্পর্শবর্ণকে কেন জিভ স্পর্শ স্পর্শ বলে? করছে বলে স্পর্শ বর্ণ। হুম। তো স্পর্শ বলতে জিভের যে পিছনের অংশটা আর এই এই যে মানে মুখের উপরের যে অংশটা যেটা কণ্ঠ বলা হচ্ছে, এই দুটো স্পর্শ করে, মানে এইটা এরকম ফুলে গিয়ে এখানটাকে পুরো টাচ করে, স্পর্শ করে বলে এটাকে স্পর্শ বর্ণ বলা হয়। এবং পালিতে স্পর্শর থেকে স্পৃষ্ট একটা শব্দ হয়, তো স্পৃষ্ট থেকে পালিতে হয় ফুট্ঠ, পালিতে এই জন্য ফুট্ঠ বর্ণ বলা হয়। এইগুলো মনে হয় টার্মগুলো আছে, লিখলে লিখতে পারবে, ফয়সও টয়টা। তো স্পর্শ করছে, স্পৃষ্ট হচ্ছে, সেই জন্য স্পর্শ বর্ণ। এবং স্পর্শ যখন করছে তখন এই সাউন্ডটা বেরোচ্ছে যে এটা পুরো ব্লক হয়ে গেল জায়গাটা হলো। তো এইটাই হচ্ছে এখানে ওই প্রয়ত্ন যেটা বলা হচ্ছে, মানে এখানে সাউন্ডটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। বাঁশি টাঁশি সম্পর্কে যারা জানো দেখবে বাঁশিতে ওই ছিদ্রগুলো একটা পুরোপুরি বন্ধ করে দেয়, কোনো কোনো সময় পুরোপুরি ছিদ্রটা ওপেন থাকে, কোনো কোনো সময় হালকা করে মানে খোলা থাকে, মানে পুরোটা বন্ধ না, একটু করে টাচ করে। এখানে পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং ক থেকে ম পর্যন্ত বর্ণগুলো উচ্চারণের সময় পুরোটা ব্লক হয়ে যায় ডিফারেন্ট পজিশনে উচ্চারণের ক্ষেত্রে। তো কণ্ঠবর্ণ উচ্চারণের ক্ষেত্রে একদম এই জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে হলো। এই জন্য ইংরাজিতে মানে লিঙ্গুইস্টিক্সের পরিভাষা এগুলোকে স্টপ সাউন্ড বলে বা মিউট শব্দটা প্রয়োগ করে, মানে স্পর্শবর্ণের ইকুইভ্যালেন্ট স্টপ বা মিউট বলা হয়। পুরো বন্ধ হয়ে যাচ্ছে একদম, স্টপ সাউন্ড মানে বন্ধ হয়ে যাচ্ছে এই অর্থে। তো আমরা বাংলায় বলছি স্পর্শবর্ণ, পালি বলা হচ্ছে ফুট্ঠ। এই হলো। এবারে যখন মূর্ধন্য ধ্বনিগুলো হচ্ছে তখন হচ্ছে তালব্য ধ্বনি যখন হয়, তালব্য ধ্বনির ক্ষেত্রে জিভের মাঝের অংশটা এরকম উঠে গিয়ে কিছুটা এই জায়গাটাকে টাচ করে, তালুর অংশটাকে। এখানেও সেম, এই হাওয়াটা আসতে আসলে একদম পুরো বন্ধ করে দিল, দিয়ে এই চ ছ জ ঝ ঞ এই বর্ণগুলো উচ্চারণ হয়। আর সেখানে যেটা বলা হলো না, শুধু কণ্ঠধ্বনির ক্ষেত্রে মানে এই কণ্ঠস্থান থেকে ক খ গ ঘ উঙা ছাড়া অ আ এবং হ এই বর্ণগুলো উচ্চারণ হয়। কিন্তু ক থেকে ম হচ্ছে স্পর্শ বর্ণ, এখানে স্পর্শ বর্ণ কথাটা লেখা হয়নি, কিন্তু অ কিন্তু স্পর্শ বর্ণ নয়, অ হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয় কিন্তু এইরকম স্বরবর্ণ ব্লক হয়ে যায় না। এই ক থেকে ম পর্যন্তই শুধু ব্লক হয়। এইগুলো হলো কণ্ঠবর্ণ, এই সরি স্পর্শবর্ণ। এইগুলো কিন্তু বাকি এইখানের বর্ণগুলো কিন্তু স্পর্শবর্ণ নয়, কারণ এখানে এই ব্লকটা হয় না, কিন্তু এখানে একটু খোলা থাকে। স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে এটা প্রায় একটুখানি হালকা করে ফুলে উঠে যায়, মানে এখানটা বেশিরভাগ পোর্শনটা খোলাই থাকে, কিন্তু ক থেকে ম পর্যন্ত উচ্চারণের সময় এটা পুরো বন্ধ হয়ে যায়, এই জন্য স্পর্শবর্ণ বলা হয়। মানে এখান থেকে উচ্চারণের স্থান একটা আলাদা বিষয়, ওই যেটা বললাম প্লেস অফ আর্টিকুলেশন, এটা সেপারেট বিষয়, আর ম্যানার অফ আর্টিকুলেশন মানে যেটা প্রয়ত্ন বলা হচ্ছে, এটা দুটো আলাদা বিষয়। মানে এই বর্ণগুলো সব কিন্তু এই কণ্ঠবর্ণ মানে ক
কণ্ঠবর্ণ বটে, এখান থেকে সব এগুলো এইখানে উচ্চারণ হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সবগুলো একদম শ্বাসবায়ুটা আটকে গিয়ে উচ্চারণ হচ্ছে। এই ব্যঞ্জন বর্ণগুলো আর শ্বাসবায়ু আটকে উচ্চারণ হচ্ছে, বাকিগুলো কিন্তু অতটা হচ্ছে না, হালকা করে খোলা থাকে। বোঝা গেল? স্পর্শবর্ণ বললে টিপিক্যাল ক থেকে ম পর্যন্তই বোঝায়। এবারে তালব্য বর্ণ যখন বলা হচ্ছে, তাহলে চ থেকে ইয় পর্যন্ত এবং হস্যই দীর্ঘই অন্তস্তোয়া এবং তালব্য স, এইগুলো সব তালু থেকে উচ্চারণ হয়। কিন্তু তার মধ্যে যথ যথ ইয় এই বর্ণগুলোর ক্ষেত্রে একদম এখানটা ব্লক হয়ে যায়, যেহেতু স্পর্শ বর্ণ। এই হলো। এরপরে মূর্ধা আছে। মূর্ধা মানে এই আপার পোর্শন যেটা, আচ্ছা প্যালেট বলা হয় ইংরাজির তালুকে, এই জন্য এইটাকে বলে প্যালাটাল সাউন্ড, PALATAL, প্যালাটাল। প্যালাটাল সাউন্ড মানে তালব্য ধ্বনি বোঝাচ্ছে। আর এখান থেকে তালব্য ধ্বনিতে পরিবর্তন একটা হয়, মানে ধ্বনি পরিবর্তনে একটু প্যালাটালাইজেশন বলা হয়। যেমন ইংরাজিতে যেটা আমরা গ্র্যাজুয়েট বলছি, গ্র্যাজুয়েট, ব্রিজ, মানে ডি যে সাউন্ডটা আছে, ডি এর জায়গাতে জ প্রোনাউন্সিয়েশন হচ্ছে। মানে আমাদের ইংরাজির লেটারের জন্য আমাদের বাংলা অক্ষরে যদি ইংরাজি লেখা হতো সেটা অনেক বেশি সুইটেবল হতো। মানে এই যে দ আছে, দয়ের স্থলে জ হচ্ছে, তাহলে ত বর্গ যেটা হলো দন্তধ্বনি, ডেন্টাল সাউন্ড, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তালুতে, তালব্য ধ্বনিতে। এই জন্য এটাকে প্যালাটালাইজেশন বলা হয়। আরও হয়তো অন্য কিছু এক্সাম্পল আছে হয়তো। তো ওইটা হচ্ছে ইংরাজি যখন ফোনেটিক্স আছে। জগন্নাথ ইংরাজির লোক না? তোমাদের তো ফোনেটিক্স ছিল মনে হয় 50 নাম্বার। হ্যাঁ ছিল ফোনেটিক্স, এইসব থার্ড ছিল না, ইয়ারে ছিল। প্যালাটালাইজেশন ছিল। কুণালও মনে হয় ইংরাজি অনার্স। হ্যাঁ স্যার ছিল। আমায় একবার বলেছিল মানে ফোনেটিক্সের পার্টটা পড়াতে। এগুলো তোমাদের ইংরাজি লোকেদের থেকে ভালো পড়িয়ে দিতে পারবো। যাই হোক, এই হচ্ছে তালব্য ধ্বনি, মানে যেটা প্যালাটাল সাউন্ড। এবারে মূর্ধা হচ্ছে যেটা এই আপার পোর্শনটা, উঁচুর অংশটা। এইখানে কি হয়, এইটা যখন হয় একটু করে মুছে মুছে এটা দেখাতে হবে, নাহলে এখানটা হিজিবিজি হয়ে যাবে। এই এক সমস্যা। আচ্ছা, এবারে মূর্ধা যে আছে, মূর্ধার ক্ষেত্রে হচ্ছে এটা পরের দিনে আমি যখন নোটটা দেবো বা পড়িয়েও দেবো তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ওখানে স্পষ্ট করে লেখাও আছে, মানে কোন বর্ণটা কোথা থেকে, পুরো প্রসেসিংটা একটা একটা সেপারেট প্যারাগ্রাফ করে করে লেখা আছে। তো মূর্ধার ক্ষেত্রে যখন হয়, মূর্ধার ক্ষেত্রে ক্রিয়া করেই জিভের অগ্রভাগটা, এইটা এরকম বেঁকে গিয়ে এরকম হয় উল্টে, মানে জিভটা গোল হয়ে পিছন দিকে চলে যায়, তো প্রতিবেষ্টিত বলে। তো প্রতিবেষ্টিত ধ্বনি, এবং ইংরাজি টার্মটা বলে রেট্রোফ্লেক্স মোস্ট প্রবাবলি, মানে এই গোল হয়ে যাচ্ছে রেট্রোফ্লেক্স সাউন্ড। এবং যেহেতু মূর্ধা থেকে উচ্চারণ হয় এই জন্য সেরিব্রাল সাউন্ড বলা হয়, বা ডোম থেকে উচ্চারণ হয় বলে ডোমাল সাউন্ড বলা হয়। এই জায়গাটা মূর্ধা বাংলায়, ইংরাজি ডোম বা সেরিব্রাম বলা হচ্ছে, এই জন্য ডোমাল সাউন্ড বা সেরিব্রাম সাউন্ড বলা হয়। এখান থেকে ধ্বনি পরিবর্তনে সেরিব্রাল রাইজেশন এরকম বলা হয়। এইভাবে উচ্চারণ হয় জিভের অগ্রভাগ থেকে। এবারে এরপরে দন্তধ্বনি যদি বলা হয়, তাহলে দন্তধ্বনির ক্ষেত্রেই জিভের অগ্রভাগটা গিয়ে দাঁতটাকে স্পর্শ করে, দিয়ে এখান থেকে দন্তধ্বনি উৎপন্ন হয়। তো এখানে আবার একটু বলে দিই, টবর্গের ক্ষেত্রে টঠ টঠ ন, হর্ষ দীর্ঘ রি, র, মূর্ধন্য ল যেটা নিচে ডট দেয়া ল, মূর্ধন্য স, এগুলো সব এই মূর্ধা থেকে উচ্চারণ হয়, এই জায়গা থেকে। কিন্তু ট ঠ ড ঢ ন এর ক্ষেত্রেই পুরোপুরি এই জায়গাটা গিয়ে টাচ করে, মানে এটা ব্লক হয়ে যায়। অন্যগুলোর ক্ষেত্রে এতটা ওঠে না, কিছুটা ওঠে, এইটুকু উঠলো, মাঝখানে ফাঁকা আছে, এখান দিয়ে হাওয়াটা বেরোয়। দন্তধ্বনির মধ্যেও তথা তথ নয়ের ক্ষেত্রে এটা পুরোটা টাচ করে, আর বাকি যেগুলো আছে লি, ল, স, এইগুলোর ক্ষেত্রে এটা কিছুটা হালকা ফাঁকা থাকে, এখান দিয়ে সাউন্ডগুলো বের হয়। এরপরে ওষ্ঠধ্বনি, মানে এই দুটো ঠোঁটের এই জায়গা থেকে উচ্চারণ হয়, প ফ ব ভ ম।
আর এখানে এইগুলোর ক্ষেত্রে ঠোঁটটা পুরো ব্লক করে দেয় সাউন্ডটা। এই জন্য মানে প, ফ, ব, ভ, ম এইটা উচ্চারণের সময় দেখবে ঠোঁটটা পরস্পর স্পর্শ করছে। ঠোঁটকে স্পর্শ না করে এই প, ফ, বাবা মা বলা যাবে না। কটা বলতে গেলে ক বলার সময় দেখো ঠোঁট স্পর্শ করছে না। ক, চ, ট, ত এগুলো বলার সময় ঠোঁট স্পর্শ করছে না, কিন্তু প বলতে গেলেই ঠোঁটটা ঠেকাতে হচ্ছে পরস্পর। ক, চ, ট, ত, প, পটাই ঠোঁট স্পর্শ না করে বলা যায় না। এই স্পর্শ করছে এবং সাউন্ডটা পুরো ব্লক হয়ে গিয়ে উচ্চারণ হচ্ছে প, ফ, ব, ভ, ম। তাহলে এখানে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোর মধ্যে ক এর ক্ষেত্রে এইখানে ব্লক হচ্ছে, মানে ক বর্গের ক্ষেত্রে, চ বর্গের ক্ষেত্রে এইখানে ব্লক হচ্ছে, ট বর্গের ক্ষেত্রে এইখানে ব্লক হচ্ছে, ত বর্গের ক্ষেত্রে এইখানে ব্লক হচ্ছে, প বর্গের ক্ষেত্রে এইখানে ব্লক হচ্ছে। তো এইগুলোই কণ্ঠধ্বনি ইত্যাদি হচ্ছে বটে, কিন্তু স্পর্শধ্বনি স্পর্শ করছে এবং শব্দের শ্বাসবায়ুর পথটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু অ, আ বা হকে যদি দেখা হয় এগুলোও কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু এগুলো স্পর্শধ্বনি নয়, এগুলো কিছুটা ফাঁক থাকছে। এগুলো আমি কিছুটা বলে দিচ্ছি। যেমন স্বরবর্ণগুলোর ক্ষেত্রে প্রায় পুরোটাই খোলা থাকে, বিবৃত ধ্বনি বলা হয়, এগুলো তোমাদের এতটা পাঠ্য নেই। অন্তস্থ বর্ণগুলোর ক্ষেত্রে ঈষৎ বিবৃত বলে, মানে কিছুটা খোলা আছে, কিছুটা হাফ হাফ, পুরোপুরি নয়। আর যেগুলো ঊষ্মধ্বনি বলা হয়, মানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই সিরিজ যেটা, মানে এই যে স্বরবর্ণগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে বিবৃত, পুরো খোলা থাকে। অন্তঃস্থনি জড় লব এগুলো হচ্ছে বলা হয় ঈষৎ বিবৃত, এখানে লেখা যাচ্ছে না, ঈষৎ মানে কিছুটা বিবৃত, হাফ হাফ খোলা থাকছে। ঊষ্মধ্বনির ক্ষেত্রে বলা হয় ঈষৎ স্পৃষ্ট, মানে কিছুটা স্পর্শ করছে, পুরোপুরি যে একদম বন্ধ করে দিচ্ছে তা না, হালকা করে খোলা থাকে এবং মানে একদম জোর করে সাউন্ড মানে হাওয়াটা বের হয়, মানে একদম যাওয়ার জায়গা নেই, কোনো রকমে বেরোচ্ছে দিয়েই শীষ ধ্বনি স, মানে স, দন্ত স, স, স এই ধরনের উচ্চারণগুলো হয়। আর হ তো এখানে পুরোপুরি ব্লক হয় না, একদম হালকা করে খোলা থাকে। তো এইগুলো আলাদা আলাদা মানে প্রসেসটা হচ্ছে, কিন্তু উচ্চারণের স্থানটা কিন্তু আলাদা, মানে স্থানটা ওই একই রকমের হচ্ছে, প্রসেসটা আলাদা, স্থানের ব্যাপার আলাদা হচ্ছে, প্রসেসের ক্ষেত্রে আলাদা হচ্ছে, মানে কতটা হাওয়ার জায়গাটা খোলা থাকে। এই জন্য প্রয়ত্ন বলা হয়, প্রয়ত্ন মানে চেষ্টা, মানে মুখ উচ্চারণের মানে একটা বর্ণ উচ্চারণের জন্য আমরা কীরকম প্রচেষ্টা করছি, সেই প্রচেষ্টাতে হাওয়াটাকে পুরো কি বন্ধ করে দিচ্ছি, ক্রিয়া যেটা হচ্ছে, নাকি একটু খোলা থাকছে, নাকি একদম খোলা থাকছে, এই হলো বিষয়। এইভাবে বর্ণগুলো উচ্চারণ হচ্ছে। এখানে আরেকটি বিষয়, আরও 2-3টে বিষয় আছে। প্রথমত হচ্ছে যেটা নাসিক্য ধ্বনির বিষয়, এখান থেকে তার স্থানের বিষয় হলো মানে দন্ত প্রভৃতি জায়গাগুলো, এবং যেটা বলা হয় প্রয়ত্ন মানে কি প্রসেসিংয়ে হচ্ছে সেটা হলো। এরপরে যেটা একটুখানি এখান থেকে বলার সেটা হচ্ছে নাসিক্য ধ্বনির যে উচ্চারণটা হয়। নাসিক্য ধ্বনির মধ্যে এই যে উঙা, ইঙর, মূর্ধন্য, দন্তন্য, ম এইগুলো আছে। আচ্ছা, এর মধ্যে যদি বলা হয় উঙা, উঙার উচ্চারণ স্থান কোথায় কেউ বলতে পারবে? বা যে কেউ একজন বলো পরপর, উঙার উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ, মানে এই জায়গাটা উঙা আমি লিখলাম। ইঙর উচ্চারণ স্থান কোথায়? এইখানে ইঙ। মূর্ধন্য নয় হচ্ছে তাহলে এইখানে মূর্ধাতে। দন্তন্য নয়ের কোথায় হচ্ছে এইখানে দন্ততে। ময়ের কোথায় হচ্ছে ওষ্ঠতে, ম। এইবার এটা আলাদা আলাদা জায়গায় উচ্চারণ হচ্ছে বটে, কিন্তু এগুলো তো সব স্পর্শধ্বনি। স্পর্শধ্বনি মানে কি পুরো ব্লক হয়ে যাচ্ছে, উঙা উচ্চারণের সময় এইখানটা বন্ধ, মূর্ধন্যয়ের সময় এইখানটা বন্ধ, এখানে এটা পুরো বন্ধ, তাহলে হাওয়াটা যে বেরোবে এখানটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। তো তখন কি হয়, এই 5টা বর্ণ উচ্চারণের সময় এইটা ব্লক হয়ে যাচ্ছে বলে
এই হাওয়াটা কিছুটা এইখানে নাক দিয়ে বের হয়। নাক দিয়ে যখন বের হয় তখন গিয়ে একটু ওই অনুনাসিক হয়ে যায়, নাকি সুরে যাকে বলে, ওইটারই সাধু ভাষায় বলা হয় নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। তো এইগুলো উচ্চারণের সময় এইখানে হাওয়াটা কিছুটা নাক দিয়ে বের হয়, এই জন্য নাসিক্য ধ্বনি বলা হয় বা অনুনাসিক বলা হচ্ছে। হলো, এই পর্যন্ত হলো। আর দুটো বিষয় আছে, একটা হচ্ছে ঘোষ অঘোষ আর অল্পপ্রাণ মহাপ্রাণ। ঘোষ অঘোষের কেস যেটা, সেটা হচ্ছে এই ষড়যন্ত্রের জায়গাটাকে বুঝতে হবে। এইটা একটুখানি, আচ্ছা নিচেটায় জায়গা আছে, এখান থেকে দেখাচ্ছে। তো ভোকাল কর্ড যেটা আছে এই রকম ধরনের দুখানা, এমনি তো গলার যে মানে যেটা, এটা কি বলে, ট্রাকিয়া বলে না, ল্যারিংস বলে, ল্যারিংস। ল্যারিংস, এই জায়গাটা এল ট্রাকিয়া, এদিকে এ আর ওয়াই এন এক্স। হ্যাঁ, তো এই যে জায়গাটা মানে এই এখানে যে মানে খাদ্যনালীটা আলাদা হয়, এইখান দিয়ে পাশ দিয়ে বেরোয়, এটা অনেকের ধারণা নেই। এই জন্য এটা গ্লটিস বলে, যে জায়গাটা মানে বন্ধ করে দেয় এই জায়গাটাকে। এখান দিয়ে খাবার শ্বাসনালীতে পড়ে গেলে তখন এই কাশি হয়। তো খাবারের এটা আলাদা, খাবার যখন যায় এখান দিয়ে যায়, নর্মালি এখানটায় শ্বাস প্রবাহিত হয়। তার ভিতরে এই ল্যারিংস যে অংশটা আছে, এই জায়গাতেই দুটো ভোকাল কর্ড আছে। ভোকাল কর্ডগুলো হচ্ছে এইরকম দুখানা পাতলা পর্দার মতন হয়। হাওয়াটা যখন এইখান দিয়ে যায় তখন এটা কাঁপতে থাকে। অবভিয়াসলি পাতলা আছে মানে হাওয়া কাঁপে। কাঁপে যখন, তার মধ্যে যখন এটা মানে এরকম দূরবর্তী পজিশনে থাকে তখন হাওয়াটা ইজিলি চলে যায়। ইজিলি যখন চলে যায় তাহলে এই দুটো কাঁপে না, তখন এই অঘোষ ধ্বনি উৎপন্ন হয়। বোঝা গেল? অঘোষ মানে কি, কোনো ঘোষ গাম্ভীর্য নেই তার মধ্যে। যেমন ক খ গ ঘ, ক খ চ ছ, এই দুটো প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্গের, এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। এগুলো উচ্চারণের সময় এই ভোকাল কর্ডগুলো দূরে থাকে, এই জন্য ওই গাম্ভীর্যটা আসে না। কিন্তু ব ভ ম মানে তৃতীয় চতুর্থ পঞ্চম বা স্বরবর্ণগুলো বা অন্তস্থ বর্ণগুলো, এইগুলো উচ্চারণের সময় ঊষ্মধ্বনির ক্ষেত্রে নয়, এইগুলো উচ্চারণের সময় কি হয়, ব ভ ম স্বরবর্ণ য় র ল ব, এইগুলোর ক্ষেত্রে এই ভোকাল কর্ডগুলো একটু কাছাকাছি চলে আসে। কাছাকাছি যখন চলে এলো তাহলে সাউন্ড, হাওয়াটা বেরোতে গিয়ে অসুবিধা হবে, তখন এই ভোকাল কর্ডগুলোকে কম্পিত করে, কাঁপতে থাকে, তখন গিয়ে একখানা এক্সট্রা মানে ভয়েস অ্যাড হয়। এমনিতে এইখানে উচ্চারণগুলো হচ্ছে, মেন উচ্চারণ এইখানে, কিন্তু এইখানে আবার এক্সট্রা ভোকাল কর্ডে গিয়ে কায়দা হচ্ছে, এখানে গিয়ে একটা এক্সট্রা একটা গম্ভীর ধ্বনি মানে দুখানা ওই কি বলে হারমোনি টাইপের ব্যাপার হচ্ছে, মানে এখানে একটা সাউন্ড হচ্ছে আবার ভেতরে একটা হচ্ছে, দিয়ে এটা আরো গম্ভীর হয়ে যায়। মাইক্রোফোনে যদি কখনো কথা বলে দেখো, উচ্চারণ করে দেখবে এই দ ধ গুলো উচ্চারণের সময়, বিশেষত যখন ধ মানে ফোর্থ সাউন্ডগুলো হয়, ঘ ঝ ঢ ধ হ, এটা গম্ভীর হয়, মানে একটা গুঞ্জন মতন তৈরি হয় উচ্চারণের সময়। যে কেউ টেস্ট করে দেখতে পারো। এবং কিছু কিছু শব্দ আছে এই বর্ণগুলো যেখানে প্রয়োগ হয়, ধ্বনিগুলো গম্ভীর। মেঘনাথ, মেঘনাথ শব্দটার মধ্যে একটা ভারিক্কি ব্যাপার আছে। অনিরুদ্ধ, মানে এই বর্ণগুলোর ব্যবহার যে এতে আছে সেটা একটা গম্ভীর হয়ে যায় সাউন্ডটা। তো এখানে হলো ঘোষ অঘোষের বিষয়। উপরে লেখা আছে দেখো, ঘোষ এবং অঘোষ, এগুলো ঘোষ এগুলো অঘোষ। আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। আচ্ছা, ঘোষ অঘোষটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে, ঘোষের মধ্যে ঘ আছে, তাহলে এইগুলো হচ্ছে ঘ। এইখানে গ ঘ ঙা, এই পার্টে 4 নম্বরে ঘ আছে, মানে সেকেন্ড ধাপেতে গিয়ে ঘোষ হচ্ছে। আর অঘোষ মানে এখানে ঘটা নেই, এইভাবে মনে রাখবে। এরপর হচ্ছে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ হচ্ছে 1,
এবং 3। মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4, এইগুলো হচ্ছে মহাপ্রাণ। এটাকে মনে রাখবে যে 1 আর 3 হচ্ছে অল্প বিজোড় ধ্বনি, এটা হচ্ছে অল্প, আর 2 4 হচ্ছে বেশি জোড় সংখ্যা, এগুলো হচ্ছে মহা। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণ কেন বলে? প্রাণ মানে কি? প্রাণ মানে শ্বাসবায়ু বোঝায়। এইটাকে অনেক সময় রিপ্রেজেন্ট করা হয় যে এর সাথে, এটা লিঙ্গুইস্টিক্সে এরকম বলে, কিন্তু আমাদের ট্র্যাডিশনালি বলা হয় শ্বাসবায়ু, প্রাণ। তো অল্প প্রাণ মানে ক উচ্চারণের জন্য অল্প প্রাণ লাগে, মানে শ্বাসবায়ুর ব্যবহারটা অল্প হয়। ক এবং গয়ের ক্ষেত্রে, মানে বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ, এইগুলো উচ্চারণের সময় অল্প শ্বাসবায়ু লাগে, এই জন্য একে বলা হয় অল্প প্রাণ। আর মহাপ্রাণের ব্যাপারটা কি, খ বা ঘ, মানে এই তৃতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ, এগুলো উচ্চারণের সময় একটু শ্বাসবায়ু বেশি লাগে, প্রাণবায়ু বেশি লাগে বলে এটাকে বলা হয় মানে মহাপ্রাণ। এটা হলো ট্র্যাডিশনাল ব্যাখ্যা। কিন্তু লিঙ্গুইস্টিক্সের বইতে, বাংলার যে কোনো বই দেখো বা ভাষাতত্ত্বের বই দেখো, তারা বলে হয়ের সঙ্গে বলে, যেখানে কয়ের সাথে হ উচ্চারণ হয় বলে হকে বলা হচ্ছে মহাপ্রাণের সাইন, কয়ের সাথে হ মিলিয়ে উচ্চারণ হয় বলে খ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এটা একটা মানে কি বলবো, একটা অপ্রামাণিক কথাবার্তা। ট্র্যাডিশনালি ওটাকে প্রাণ, মানে শব্দটাকে এমনি এমনি অল্প প্রাণ মহাপ্রাণ বলছে না। প্রাণের অর্থ হচ্ছে শ্বাসবায়ু। আর ঘোষের ক্ষেত্রে হচ্ছে এইখানে কণ্ঠস্থান থেকে যে স্বরযন্ত্রের দ্বারা যে গম্ভীর ধ্বনি উৎপন্ন হয় সেটাকে ঘোষ বলে। তো ঘোষ থাকে বলে এটাকে ঘোষ ধ্বনি, আর ঘোষ নেই বলে অঘোষ ধ্বনি বলা হয়। মানে এইখানের ক্রিয়াটা হয় বলে ঘোষ ধ্বনি, এখানে হয় না বলে অঘোষ ধ্বনি। প্রাণবায়ু অধিক লাগে বলে মহাপ্রাণ, অল্প লাগে বলে অল্প প্রাণ হলো। আচ্ছা, এখানটা মুছে আরও কিছু জিনিস বলতে হবে এখানে, অ্যাপ্লাইড বিষয়। আচ্ছা, তোমাদের আমি টেস্ট করতে দিই, মানে বলতে দেবো কিছু জায়গায়, তা আবার এখানে মুছে না যায় কিছু। যাই হোক, মোটামুটি হলো। এখানে ধরো এই হলো নাক, এখানে এই গেল, এখানে এই, এই এরকম জিভটা ধরো হচ্ছে, এতখানি জিভ থাকে না, এইটুকুই থাকে সামনে। আচ্ছা, এবারে এইগুলো হচ্ছে 1 2 3 4 5, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এবার স্পর্শধ্বনিগুলোর ক্ষেত্রে ক হচ্ছে অল্প প্রাণ, 1 নম্বর বর্ণ। আবার 1 নাম্বার আর 2 নাম্বার তো অঘোষ বর্ণ হয়, ক হলো অঘোষ অল্প প্রাণ বর্ণ। খ হচ্ছে মহাপ্রাণ, কিন্তু 1 2 অঘোষ মানে খ হচ্ছে অঘোষও হবে মহাপ্রাণও হবে, আবার কণ্ঠধ্বনিও হচ্ছে, কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে। গ হচ্ছে অল্প প্রাণ হচ্ছে আবার ঘোষ, দুটোই হবে। ঘ হচ্ছে মহাপ্রাণ হচ্ছে আবার ঘোষ, দুটোই হবে, আবার এটা কণ্ঠবর্ণও হবে। উঙ্গায়ের ক্ষেত্রে উঙ্গা ঘোষ বর্ণ হচ্ছে, উঙ্গা অনুনাসিক বা নাসিক্য বর্ণ হচ্ছে, আবার কণ্ঠবর্ণ হচ্ছে। তাহলে একটা বর্ণ মাল্টিপল টাইপের হতে পারে। যেমন লিঙ্গুইস্টিক্সে গ্রিমস ল, ভের্নার্স ল আছে, সেখানে এরকম আছে অঘোষ অল্প প্রাণ থেকে, মানে ঘোষ অল্প প্রাণ থেকে অঘোষ অল্প প্রাণ হচ্ছে, ঘোষ মহাপ্রাণ থেকে অঘোষ মহাপ্রাণ হচ্ছে, এই রকম সব বলা আছে। তখন কিন্তু ধরে নিতে হবে যে এই ক্যাটাগরিটাকে বলছে, মানে এটা মহাপ্রাণও হবে আবার ঘোষও হবে, এরকম অ্যাপ্লিকেশন আছে। তো এই জায়গাটা কোনো বছর এত ডিটেলসে মনে হয় পড়ানো হয়নি, এটা এবারেই খুব সিস্টেমেটিক্যালি হচ্ছে। তো এইটা ভালোভাবে খেয়াল রাখবে, তাহলে আমি না বুঝিয়ে দিলেও লিঙ্গুইস্টিক্সের অনেক জায়গা তোমরা নিজে থেকেই বুঝতে পারবে, না হলে কঠিন লাগবে। এই বিষয় হলো। আচ্ছা, এইবারে আমি যদি কয়েকটা তোমাদের বলতে দিই ইন্ডিভিজুয়ালকে করে, তোমরা বলবে, মানে আমি জিজ্ঞাসা করব কোনটা কি বর্ণ,
আচ্ছা, প্রথমে ধরো জগন্নাথ বলো। আচ্ছা, আমি যদি বলি ছ কি বর্ণ, কি কি বর্ণ হতে পারে? ছ অঘোষ মহাপ্রাণ বর্ণ। আর কি বর্ণ হতে আর পারে চ ছয়? চ বর্গের তালুজ বর্ণ, মানে তালব্য তালব্য বর্ণ। বর্ণ। হুম। ঠিক আছে, তালুজ বলতে পারো, বাংলায় তালব্য বলা হয়। আর কি হতে পারে ছ? স্পর্শ বর্ণ। এইখানটা আমি লিখে দিচ্ছি, এই বর্ণগুলো হ্যাঁ, হচ্ছে স্পর্শ। সবগুলো ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ। হুম। আচ্ছা, যদি আমি হর্ষৌ আর হর্ষৌকে নিই তাহলে কি হবে? হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই দুটোই হচ্ছে ট বর্গের ট ট বর্গ বর্গের না, এই বর্গ শুধু এই পর্যন্ত হচ্ছে। ও এখানে আমি লিখে সরি, দিচ্ছি এগুলো বর্গ। বর্গ এটা শুধু এই প্রথমত স্কোয়ার যে হচ্ছে এই যে স্বরবর্ণ, ছক। ঘোষ স্বরবর্ণ। হ্যাঁ, এরা ঘোষ বর্ণ হচ্ছে। আর কি হচ্ছে? মূর্ধজ বর্ণ। হুম, বোঝা গেল এই ঘোষ ছকে। এরা মূর্ধজ স্বরবর্ণ স্বরবর্ণ। হচ্ছে, ঘোষ বর্ণ হচ্ছে, মূর্ধজ বর্ণ হচ্ছে। আচ্ছা, আমি যদি শুধু হর্ষৌকে বলি তাহলে হর্ষৌ এর কি কি আর ক্যাটাগরিতে হতে পারে? হ্রস্ব উ হচ্ছে ঘোষ, মূর্ধজ হ্রস্ব বর্ণ, মানে হুম। অল্প উচ্চারণ হচ্ছে, মানে ওটা অল্প প্রাণ হবে। শর্ট হচ্ছে, শর্ট যাকে বলে। হুম। শর্ট সাউন্ড, লং সাউন্ড। আচ্ছা, আর আচ্ছা, এটাতে অমৃতা অল্প বলো। প্রাণ বলে না কেন? কি? এই স্বরবর্ণের এই ভাগগুলোকে অল্প প্রাণ কেন বলবো না আমরা? মোস্ট প্রবাবলি বলে, এটা আমার আরও পড়তে হবে আসলে। মুশকিলটা হচ্ছে বাংলা বা ভাষাতত্ত্বের বইগুলোতে খাপচা খাপচা করে করা আছে, কিন্তু ট্র্যাডিশনাল মানে গ্রামারের অল্প প্রাণ সংস্কৃতগুলো। বর্ণতে তো আমরা কোমল বা হালকা উচ্চারণ করছি, বা ধীরে ধীরে এইটা উচ্চারণ আমি করছি। জানি না, এগুলো অ্যানালিসিসের বিষয়। এগুলো ঋষিরা সব ধ্যান ট্যান করতেন, তারা এগুলো উইদাউট যন্ত্র এগুলো বের করে ফেলেছেন, যেগুলো বর্তমানে যন্ত্র সহায়ে টেস্ট করা হয়। এটা আমার অজ্ঞাত বিষয়, মানে কোনটা শর্ট হচ্ছে, কোনটা বা মহাপ্রাণ হচ্ছে বা অল্প প্রাণ হচ্ছে, এটা মানে বুদ্ধির অগম্য, এটা টেস্ট করে বের করতে হবে। আচ্ছা, অমৃতা বলবে কয়েকটা। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো অন্তস্তোয়া, মানে অন্তঃস্থ অন্তস্থ, যেটা। হ্যাঁ এটা হচ্ছে ঘোষ, হুম, ঘোষ। অন্তস্থ বর্ণ হুম। আর তালব্য। হুম। আচ্ছা, যদি বলি উঙ্গা। উমা হচ্ছে ঘোষ, অনুনাসিক, হুম। কণ্ঠজ বর্ণ এবং হুম। স্পর্শ বর্ণ। আচ্ছা, যদি বলা হয় হর্ষই। হ্রস্বই হচ্ছে একটি স্বরবর্ণ, যেটা হ্রস্বস্বর এবং তালব্য বর্ণ আর উম, ঘোষ বর্ণ। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কে আছে? কুনাল। হ্যাঁ স্যার। তুমি বলো দ। দ। আচ্ছা, দ একটি ঘোষ বর্ণ এবং একটি ত বর্গের একটি বর্ণ। আর ঘোষ আচ্ছা, বর্ণ। এইটা এইটা বর্গীয় বর্ণর ক্ষেত্রে একটা অ্যাড করবে। কত নাম্বার বর্ণ? ত বর্গের 3 নাম্বার বর্ণ। হ্যাঁ, ত বর্গের 3 নম্বর বর্ণ এবং একটি অল্প প্রাণ বর্ণ, ঘোষ বর্ণ। হুম। আর এর উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, আর দন্তজ একটা বর্ণ। বাদ গেল, স্পর্শ বর্ণ। আর এটা স্পর্শ বর্ণ। আচ্ছা, যদি তোমায় বলা হয় আ। আ একটি স্বরবর্ণ এবং একটি ঘোষ বর্ণ, কণ্ঠজ বর্ণ। আর এটা দীর্ঘস্বর। হুম। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে বিশ্বজিৎ বলতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো এখান থেকে থ। এটি অঘোষ বর্ণ মহাপ্রাণ, ত হুম। বর্গের দ্বিতীয় বর্ণ। হুম। আর এটা দন্তাজ বর্ণ এবং হুম। আর স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ। ঠিক আছে। তোমাকে যদি বলা হয় এখানে দীর্ঘই। দীর্ঘই, এটি একটি ঘোষ বর্ণ, দীর্ঘস্বর। এটা তালব্য বর্ণ স্যার। এইটা বললো তালুজ বললেও অসুবিধা নেই, তালব্য বর্ণ। আর তালব্য বর্ণ।
ঘোষ বর্ণ তো সর্ব বললে। হ্যাঁ স্বরবর্ণ, হ্যাঁ ঘোষ ঠিক বর্ণ। আছে। আচ্ছা, নেশাদ। স্যার কোনটা? না না, ও আরেকজন আছে, তাকে বলতে দিচ্ছি। হ্যাঁ স্যার। পুরানো ব্যাচের, ওই ওদেরও লিঙ্গুইস্টিক ক্লাসে তোমাদের সাথে করবে। আচ্ছা তুমি বলো ম। ম হচ্ছে প বর্গের পঞ্চম বর্ণ, অনুনাসিক বর্ণ, ঘোষ বর্ণ আর স্পর্শধ্বনি। আর ওষ্ঠ থেকে উৎপন্ন হচ্ছে ওষ্ঠ ওষ্ঠজ বর্ণ। ঠিক আছে, এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের, এটা প্রিন্ট করে রাখবে। আর এটা একদম ছকে আছে, এই ছকটা আয়ত্ত করতে পারলে মানে সর্বার্থ সাধক বলা যেতে পারে, লিঙ্গুইস্টিক্সের আর জড়তা হবে না। আর এই টপিকগুলোই এখানে এই যেটা আছে এখানে ওয়ার্ডে লেখা আছে, এটা ধরো মুখস্থর মতো করলে আর ওখানে ওটা ছকটা মনে রাখবে। তো মোটামুটি তোমরা উত্তরগুলো দিতে পারলে মানে ঠিকঠাক বুঝতে পেরেছো, অসুবিধা নেই। তাও যদি কিছু জিজ্ঞাসা থাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো কিছু ডাউট বা এক্সট্রা কিছু কোয়ারিজ থাকলে। আচ্ছা, আশা করি তাহলে অসুবিধা নেই। আচ্ছা, এবারে এখানে দেখো অনুশীলনী দেওয়া আছে, এইটা আমি একটুখানি বলে দিচ্ছি। এই যেভাবে তোমাদের বলতে দিলাম এইভাবে এগুলো লিখবে, যে নিচের বর্ণগুলি কোনটা কি বর্ণ লেখো। যেমন চ হচ্ছে স্পর্শ বর্ণ, এটা অ্যাড করবে, মানে স্পর্শ চ বর্গের প্রথম বর্ণ, এটা এক্সট্রা লিখবে মানে প্রত্যেকটা ক্যাটাগরি। তালব্য বর্ণ হচ্ছে, অঘোষ বর্ণ হচ্ছে, অল্পপ্রাণ বর্ণ হচ্ছে, এরকম সিমিলার এইগুলো লিখবে। আচ্ছা, নিচের বর্ণগুলোর উদাহরণ দিতে হবে। মহাপ্রাণ বর্ণের উদাহরণ যতগুলো হয়, অনেকগুলো হবে মহাপ্রাণ বললে, কেন বর্গের দ্বিতীয় তৃতীয় মানে খ খ ছ ঠ ছ খ আর ঘ ঝ ঠ ঝ ঝ। হ্যাঁ, গোটা লিখতে পারো বা কিছু উদাহরণ দিতে পারো। ঘোষ বর্ণ, নাসিক্যধ্বনি, কণ্ঠবর্ণ, এগুলোর এক্সাম্পল দেবে হলো। আচ্ছা, এখানে সংশোধন আছে, এইটা খুব সুন্দর জিনিস। এইটা দেয়া থাকলে না মানে একদম পারফেকশনের চরম জায়গায় যায়। এখানে ভুলভাল লেখা আছে, ক হচ্ছে তালব্য বর্ণ, ক তালব্য না, এটা হচ্ছে কণ্ঠবর্ণ। তো এগুলোকে শুধরাবে কোথায় কি ভুল আছে। আর আছে বর্ণ বিশ্লেষণ। ইন্দ্রিয় শব্দটা দেওয়া আছে, এটাকে ই, নয় হসন্ত, দয় হসন্ত, রয় হসন্ত, হর্ষই অন্তস্থা অ, ইন্দ্রিয় হবে, এটা বিন্দুটা হয়নি। তো বাকি শব্দগুলো এরকম বর্ণ বিশ্লেষণ করবে। আচ্ছা, এখানে দুটো বড় প্রশ্ন দেওয়া আছে, স্পর্শ বর্ণের বিভাজন লেখো। এগুলো পারলে লিখবে, এটা অপশনাল, লিখলে খুবই ভালো। স্পর্শ বর্ণের বিভাজন মানে স্পর্শ বর্ণ যেটা ক থেকে ম পর্যন্ত 5টা বর্গে ভাগ করা হচ্ছে, তার ভিতরে বর্গগুলো আবার তালব মানে ক বর্গ তালব, কণ্ঠবর্ণ চ বর্গ তালব্য বর্ণ এরকম ভাগ হচ্ছে। তার মধ্যে আবার বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ, তারপর ঘোষ বর্ণ হচ্ছে, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বর্ণ, এইরকমভাবে বড় প্রশ্ন হচ্ছে, লিখলে লিখবে। আর স্পর্শবর্ণ ছাড়া অন্য বর্ণের বিভাগ লেখো, মানে বাকিগুলো যেগুলো আছে স্বরবর্ণের বিভাগ বললে ধরো স্বরবর্ণের মধ্যে হর্ষ দীর্ঘ বিভাগ হচ্ছে, স্বরবর্ণের মধ্যে অ হচ্ছে কণ্ঠধ্বনি, হর্ষই দীর্ঘই হচ্ছে তালব্যধ্বনি, এই বিভাগগুলো লিখলে। তারপর অন্তস্থ বর্ণ বা তালব্য বর্ণগুলোরও অনুরূপ বিভাগ হচ্ছে, যেমন তালব্য স হচ্ছে তালব্য ধ্বনি, মূর্ধন্য স মূর্ধন্য ধ্বনি, অন্তস্তোয়া হচ্ছে তালব্য ধ্বনি, ল হচ্ছে দন্তধ্বনি, র হচ্ছে মূর্ধন্য ধ্বনি, এইরকম। তো এই প্রশ্নগুলো এগুলো লিখবে, লিখে তোমাদের যে প্র্যাকটিস গ্রুপ আছে ওখানে দেবে, আমাকে পাঠাবে না বা গ্রুপে দেবে না, ঠিক আছে? একটা বাদ গেল যেটা নিগৃহীত, যেটা অযোগবাহ বর্ণ, একটা যেটা বাদ গেল নিগ্রহিত বা অযোগবাহ বর্ণ, যেটা শোনা যাচ্ছে কথা আমার? শোনা যাচ্ছে, কিন্তু ওটা পালিতে ইউজ হয় না বলে আর বলা হয়নি, বা লিঙ্গুইস্টিক্সে ওই আসপেক্টটা নেই। অ্যাকচুয়ালি অনুস্বার বিসর্গ কে অযোগবাহ বর্ণ বলে, অনুস্বার এবং বিসর্গ, এটা একটা কি কি একটা ইউজ আছে, মানে আমরা যেটা অযোগ করে বলা হয় সেটা নয়।
কি একটা আমি এটা পড়েছিলাম, মানে ট্র্যাডিশনালি মানে সংস্কৃতের ব্যুৎপত্তি নির্ণয় করে বলা ছিল। এখনই তো দেখলাম তাও একটুখানি, যদিও তোমাদের সময়টা অনেকটা এগিয়ে গেছে। একটা খুব সুন্দর বই আছে প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারীর, মানে এইগুলো একদম ডিটেলসে দেয়া, মানে কেন অল্প প্রাণ বলা হয়, কেন মহাপ্রাণ বলা হয়, চট করে দেখতে হবে। না, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় পড়েছিলাম যে জায়গায়। যেটা বাংলা বইতে যে ব্যাখ্যা দেয়া থাকে এটার অযোগবাহ ওই কারণে বলা হয় না, এটা অন্য আছে। যাই হোক, সেটা আমি পরে জেনে না গ্রুপেই লিখে দেবো। ঠিক আছে। আর এটা মানে হ্যাঁ বলো। রেকর্ডিং অফ আছে স্যার? না না, করছি। ঠিক আছে, কারোর প্রশ্ন না থাকলে এই করছি।